তোমরা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাই দাও এবং দ্রুত ক্লাসে জয়েন দাও। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ। তোমরাও যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, যারা চান্স পাইবা তারা ক্যাম্পাসে দেখা হবে। এবং আমার সাউন্ডটা ঠিক আছে কিনা এটা একটু জানাও। দ্রুত ক্লাসে জয়েন দাও। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আমরা আজকে যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে প্লান্ট ফিজিওলজি। শব্দটি দেখো, ফিজিওলজি। ফিজিও মানে শরীর। কার শরীর? উদ্ভিদের শরীর। এই উদ্ভিদের শরীর নিয়ে আমরা পড়াশোনা করব। তোমরা কারা কারা ক্লাস দেখতেছো একটু জানাও এবং ক্লাসটার সাউন্ড ঠিক আছে কিনা এটা জানাও। এই অধ্যায়টা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় এই চ্যাপ্টার থেকে প্রায় 4 থেকে 5টা কোয়েশ্চেন হয়েছে এখান থেকে। তাহলে চিন্তা করো একটা মেডিকেল পরীক্ষার কত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই অধ্যায়টা অনেকেই স্কিপ করে যে ভাইয়ের থেকে যদি সৃজনশীল না লিখি বা তোমার এমসিকিউ না দাগায়। সো এটা কিন্তু একাডেমিক লাইফে অনেকে অ্যাভয়েড করে গেছে, তাই না? ওয়ালাইকুম আসসালাম সাকিবা, সাদিয়া, শরীফুল। আচ্ছা, তোমরা তারা জয়েন হও এবং তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা আজকের এই ক্লাসটা ওয়ার্ড মিনিং ভাঙন সহ মেডিকেলে কোন কোন পোর্শনটুকু ইম্পর্ট্যান্ট এবং কোন এমসিকিউটা মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট সেগুলোই আমরা শিখব। আচ্ছা ভাই, জি ক্লিয়ার ইনশাল্লাহ। তোমরা আমার সাথে একটু কথা দাও যে আমার সাথে থাকবা, দেখো তারপরে কীরকম লাগে ক্লাসটা। তুমি তো অনেক ক্লাস করেছো, শুধু একটু দেখো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে পারি এখনই। সব ঠিকঠাক? আফফান, প্রীতি, তোমরা সবাই আসছো দেখছি, ঠিক আছে। আচ্ছা দেখো, প্লান্ট ফিজিওলজি। ফিজিও মানে হচ্ছে কি? শরীর। শেষ। উদ্ভিদের দেহের ভিতরে বহুবিধ শরীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, এইগুলা এই অধ্যায়ে আলোচনা করা আছে। এখন তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা আসবে সেটা হচ্ছে প্লান্ট ফিজিওলজির জনককে। প্লান্ট ফিজিওলজি জনককে? উত্তর হবে স্টিফেন হিলস। এটা প্রথম নম্বর এমসিকিউ আসবে এবং সালটা এখান থেকে মনে রাখার দরকার নেই। তিনি প্রথম বলছিলেন যে উদ্ভিদ বায়ু থেকে কিছু একটা গ্রহণ করে, অর্থাৎ আমার নাক দিয়ে যেটা ছাড়ছি ওইটা উদ্ভিদ খাবে, বুঝছো? এইটা হচ্ছে তিনি বলছিলেন, এই কারণেই ওনাকে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। এখন এই পেজ থেকে খুবই গুরুত্ব প্রশ্ন আসে। এক নম্বর হচ্ছে কোন কোন মৌল আমাদের বায়ু থেকে উদ্ভিদ গ্রহণ করে? তুমি শর্টকাটে মনে রাখবা, অ্যালডিহাইড মূলকে 3টা অক্ষর আছে, CHO। এই 3টা অক্ষর উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে, বাকিগুলো সব মাটি থেকে। তাহলে এয়ার থেকে এটা গ্রহণ করে। তাহলে এইটা হচ্ছে প্রথম এমসিকিউ এই পেজ থেকে। 2 নম্বর হচ্ছে উদ্ভিদের বাঁচার জন্য 17টা মৌলের প্রয়োজন হয়। তার ভিতরে দেখো 1 থেকে 9টা মৌল বেশি বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু সেইগুলো লেখা আছে, 17টা মৌল সব থেকে বেশি তার দেহের জন্য প্রয়োজনীয়। তার ভিতরে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে 1 থেকে 9টা। এই মৌলগুলোকে কি মৌল বলা হয় বলো তো? ম্যাক্রোমৌল। এই ম্যাক্রো শব্দটি আর কোথায় পাই? ম্যাক্রোফেজ, ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রো মানে বড় বা বেশি বেশি প্রয়োজন হয়। তাহলে দেখো 17টার ভিতরে কয়টা? 9টা হচ্ছে অত্যাবশ্যকীয়, এটা হলো ম্যাক্রোমৌল। আর মাইক্রোমৌল ভাই তাহলে কয়টা? তাহলে বাকি হচ্ছে তোমার যে 17 থেকে 9 বাদ দিলে যতটুকু থাকে ওইটা হচ্ছে মাইক্রোমৌল। তাহলে এই পেজ থেকে এইটুকু পড়া শেষ। এখন ভাইয়া উদ্ভিদ তো এই মৌলগুলো খায়, ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল। এখন ভাই পাশাপাশি আর কি গ্রহণ করে? খনিজ লবণ। এই খনিজ লবণগুলা কোথা দিয়ে গ্রহণ করে? মূল দিয়ে। 2 নম্বর প্রশ্ন এখান থেকে, দেখেছো? তাহলে দেখো মাটিস্থ যে খনিজ লবণগুলো উপস্থিত থাকে ওইগুলো শিকড় দিয়ে টেনে নেয়, টেনে নিয়ে উদ্ভিদ এছাড়াও মূলরোম দিয়েও কিছু লবণ শোষণ করতে পারে। আর যারা একদম জলের ভিতরে থাকে তারা দেখো নিমজ্জিত জলজ উদ্ভিদ তার সারা দেহে দিয়ে খনিজ লবণটা পরিশোষণ করে। তাহলে মূলরোম, মূলের অগ্রভাগ, নিমজ্জিত উদ্ভিদ সর্বাঙ্গ দেহ দিয়ে এবং মাটিস্থ খনিজ লবণগুলো শোষণ করতে থাকে। এখন বলো তো কচুরিপানা কোনটি দিয়ে খনিজ লবণ পরিশোষণ করবে? দ্রুত কমেন্ট করো। কচুরিপানা কোনটি দিয়ে? তোমরা কমেন্ট করো, আমি এখানে পড়তেছি কমেন্ট। বলো তো কচুরিপানা উদ্ভিদ কোনটি দিয়ে খনিজ লবণ শোষণ করবে? এখন পরীক্ষায় এখান থেকে বিলিয়ন% ইম্পর্টেন্ট 2টা তথ্য, সেটা হচ্ছে কোন আয়ন দ্রুত শোষিত হয়, কোন আয়ন মন্থর গতিতে শোষিত হয়। মনে রাখবা ক্যালসিয়াম সালফেট এরা দুইজন খারাপ, এরা আস্তে আস্তে শোষিত হয় উদ্ভিদের দেহে। আর পটাশিয়াম নাইট্রেট এটা দ্রুত গতিতে শোষিত হয়। এই কয়টা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এবং ক্যালসিয়াম সালফেট, এই 2টা শব্দ যেন মাথায় গেঁথে থাকে। বলো তো কয়টি ক্যাটায়ন উদ্ভিদ গ্রহণ করে? ক্যাটায়ন, ক্যাটায়ন মানে এই পজিটিভ চার্জগুলা, এই পজিটিভ চার্জগুলো কয়টা গ্রহণ করে উদ্ভিদ? এখানে দেখবা গুণে দেখবা 9টা,
কিন্তু না, তুমি যদি অপশানে থাকে 10টি তাহলে 10টি অ্যান্সার দেখাবা, 10টি অ্যান্সার হবে কিন্তু। হ্যাঁ, এখানে 9টা দেওয়া আছে, আর একটাই অন্য বইতে দেওয়া আছে। আর অ্যানায়নগুলো গোনার দরকার নেই। এরপরে দেখো আমরা যে ক্লোরোফিল পড়ি, ক্লোরোফিল, এই ক্লোরোফিল গঠনের জন্য ম্যাগনেসিয়াম আয়নটা খুবই খুবই উপকারী। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য খুবই দরকারি, এবং কোনটির অভাবে পাতা এবং ফল ঝরে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে। তাহলে ম্যাক্রোমৌল কয়টা এবং মাইক্রোমৌল কয়টা, এখান থেকে দেখো 2টাই দেওয়া আছে। এখন কমেন্ট করো তো, ঘাসের জন্য উপকারী মৌল কোনটি, নাইট্রোজেন ফিক্সেশনের জন্য উপকারী মৌল কয়টি, কোনটি বলো তো? দেখো সোডিয়াম, সোডিয়াম C4, সোডিয়াম C4। তাহলে সোডিয়াম কার জন্য উপকারী? সিলিকন তোমার হচ্ছে C4 উদ্ভিদের জন্য। এবং দেখো ঘাস, দেখো ঘাসের দন্তস্ব আছে সিলিকন, তাহলে সিলিকন মৌলগুলা ঘাসের জন্য উপকারী। এবার দেখো নাইট্রোজেন ফিক্সিং, ফিক্সিং মানে জোড়া লাগায়। ধরো একটা গাছের শিকড়, সেই শিকড়ের ভিতরে নাইট্রোজেনটা গেঁথে দিবে, কোন মৌল? এই যে কোবাল্ট। কোবাল্ট কি করবে? আমাদের যে ধান গাছ আছে ওই ধান গাছের শিকড়ে নাইট্রোজেনকে ফিক্স করায় দেয়, লাগায় দেয়, তাহলে আমাদের ধানগুলো ভালো হবে, তাই না? তাহলে এখান থেকে ভাই এই যে শুষ্ক ঘনত্ব যেটা ম্যাক্রোমৌল, উদ্ভিদ কতটুকু মিলিমোল পার কেজি গ্রহণ করবে, এটা কি মনে রাখা দরকার? হ্যাঁ দরকার। প্রথমটা মনে রাখবা, এই যে CHO, এই তিনটির ভিতরে সবার প্রথমে দেখো 60,000, 40,000, 30,000, ফাইন না? 60, 40, 30 কি এককে আছে শুষ্ক ওজনের ঘনত্ব? মিলিমোল পার কেজি। এই তিনটা মনে রাখবা এখান থেকে। আর এই যে ম্যাক্রোমৌলগুলো তোমার বলা হয়েছে, ম্যাক্রো, ম্যাক্রোফেজ, অনেকগুলো শব্দ কিন্তু পায়, যে মৌলগুলো উদ্ভিদের বেশি পরিমাণ দরকার হয় সেইগুলোকে বলা হয় MgK, ক্যাফে ফর নাইস সপস। এই সূত্রটাতেই তুমি মনে রাখতে পারো। দেখো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফেরাস, তারপর হচ্ছে তোমার এনথস, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার। তাহলে এই 9টা মৌল আমাদের উদ্ভিদের জন্য খুবই খুবই উপকার। এখন এইগুলো পড়া লাগবে না। এর ভিতরে এই কপারটা এক্সট্রা মনে রাখবা, কপার, এই কপারটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হ্যাঁ, 0.01, 0.1। আর এখান থেকে আর কিছু মনে রাখার তেমন দরকার নাই। আর লাস্টেটাও মনে রাখতে পারো, মোলিবডেনাম। এখন দেখো খনিজ লবণ শোষণ করে উদ্ভিদের মাটি থেকে, তাই না? এখন এই 2টা মতবাদ আছে, শুধু নাম 2টা পড়লে হয়ে যায়। দেখো কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটবে একটার সাথে একটা। আর একটা দেখো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, মানে পরস্পরের সাথে লেগে থেকে মূলের ভিতরে ঢুকবে। তোমরা ক্লাস থেকে বুঝতে পারছো? সিলিকন, সিলিকন, হ্যাঁ ঠিক আছে। সাজিয়া আফরিন সঠিক অ্যান্সার দিছো। আচ্ছা বলো তো, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের দেহে কিভাবে গ্রহণ হয়, কোন এনজাইমের মাধ্যমে হয়? কার্বন ডাইঅক্সাইড আমাদের নাক দিয়ে যেটা বের হলো, এটা উদ্ভিদের কোন এনজাইম দ্বারা আবদ্ধ হয় বলো তো? তাহলে দেখো আমরা এই 2টা চিত্র যদি একটু বিশ্লেষণ করি, দেখো এখানে আমাদের মূল আছে, এই মূলের ভিতরে আমার কি ঢুকবে? পটাশিয়াম আয়নটা ঢুকবে। তার ঢোকার ক্ষেত্রে প্রথমে দেখো মূল থেকে কার্বন ডাইঅক্সাইড বের হলো, এই কার্বন ডাইঅক্সাইড মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করলো, করে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। এই কার্বনিক অ্যাসিডটা ভাঙলো হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন, 2টা আয়নে। এই হাইড্রোজেন আয়নটা দেখো কি করছে, এই যে মাটির ফাঁকে যে পটাশিয়াম কণাটা আছে, এই পটাশিয়ামকে ভিতরে ঢুকাই দিল, আর হাইড্রোজেনটা এই জায়গায় দখল করলো। তাহলে দেখো একটার সাথে একটা কি বিনিময় ঘটছে, হাইড্রোজেনটা বাইরে বেরোইছে, পটাশিয়ামটা মূলের ভিতরে ঢুকাইছে। এইটাকে বলা হয় এক্সচেঞ্জ মতবাদ, একটার সাথে একটা। আর কন্ট্যাক্ট মানে পরস্পরের সাথে ধাক্কাধাক্কি করবে। দেখো এখানে হাইড্রোজেন আছে আর পটাশিয়াম আছে, দুইজন ধাক্কাধাক্কি করতে করতে এই পটাশিয়ামটা ভিতরে ঢুকে যায়, হাইড্রোজেনটা বাইরে বেরোয় আসে। এইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। তাহলে 2 মতবাদ জাস্ট শর্টকাটে নাম 2টা পড়লা। খনিজ লবণ শোষণের কয়টা পথ? 2টা। কিভাবে হয়? প্রথম কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, কার্বনিক অ্যাসিডটা 2 ভাগে ভাঙবে, এটা হচ্ছে হাইড্রোজেন, বাইকার্বনেট। এই হাইড্রোজেনটা পটাশিয়ামের সাথে বিনিময় করে ঢুকবে, এটা হচ্ছে ফার্স্ট মতবাদ। 2 নম্বর মতবাদ, পটাশিয়াম আর হাইড্রোজেন পাশাপাশি ধাক্কাধাক্কি করে পটাশিয়ামকে মূলের ভিতরে ঢুকাই দিবে। এই 2টা মতবাদ জাস্ট এখান থেকে শিখবা, আর কিছু না। খনিজ লবণের ভিতরে আমরা এগুলো পড়েছি। বলো তো, কমেন্ট করো, কয়টা ক্যাটায়ন উদ্ভিদ গ্রহণ করে মূল দিয়ে? উত্তর হবে কয়টা, আমি কিন্তু বলে দিছি, বলো। রুবিস্কো এনজাইম, থ্যাংক ইউ মারিয়া ইসলাম, তুমি পেরেছো। বাকিরা কমেন্ট করো না কেন, কোন এনজাইম কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এই নাক থেকে যেটা বের হলো এটা উদ্ভিদ গ্রহণ করে? এই এনজাইমটা পৃথিবীতে সব থেকে বেশি এক্সিস্ট করে পৃথিবীতে, তা না হলে তো কার্বন ডাইঅক্সাইডগুলো উদ্ভিদের দেহে ঢুকতো না, তাই না? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটা।
তাহলে এই কথাটার তাৎপর্য কি? উদ্ভিদের সাথে আমাদের দেহের একটা কানেকশন তৈরি হচ্ছে, আমার নাক দিয়ে যেটা বেরোলো সে উদ্ভিদ সেটা খাচ্ছে, এটাই কিন্তু এখানকার মূল তাৎপর্য। তাহলে দেখো শোষণ দুই প্রকার, একটা সক্রিয় শোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। লবণগুলো যে গ্রহণ করবে, একটা হচ্ছে দেখো ঘনত্ব, এখানে ঘনত্ব আর এখানে একটা ঘনত্ব, দুইটা ঘনত্ব আছে, মনে করো এটা ঘনত্ব, এই ঘনত্বটা বেশি আর এই ঘনত্বটা কম। তাহলে দেখো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাইতে গেলে কিন্তু শক্তির প্রয়োজন হবে, তাহলে এটা হচ্ছে এটিপি ব্যয় হবে। তাহলে যেটা এটিপি ব্যয় হবে সেটা সক্রিয় শোষণ। আর যদি বেশি ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে যায় সেটাই তো স্বাভাবিক, তাই না? বেশি ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, যেমন সেন্ট বেশি ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো এটিপির দরকার হবে না। তাহলে এই শোষণ দুই প্রকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। শোষণ কয় প্রকার? দুই প্রকার। তাহলে ঘনত্ব আনতির যদি দিকে হয় তাহলে কি হবে? দেখো ঘনত্ব আনতির দিকে মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, তাহলে এটা এটিপি প্রয়োজন হবে না, ফলে নিষ্ক্রিয় শোষণ বা প্যাসিভ শোষণ হয়ে গেল। যদি বিপরীত দিকে যায় তাহলে সেটা হবে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়বে এবং এটিপি খরচ হবে, এবং সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা কি? অ্যাক্টিভ শোষণ। এখন ভাইয়া আয়নবাহক ধারণা আছে, আয়নবাহক ধারণাটা কি? দেখো তিনটির উপরে ডিপেন্ড করে, এলপিএল দিয়ে মনে রাখা যায়। দেখো লুন্ডেগার্ড মতবাদ, আর দেখো পিতে প্রোটন অ্যানায়ন আর এতে লেসিথিন মতবাদ। লুন্ডেগার্ড, লেসিথিন আর প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই তিনটা। তাহলে দেখো লুন্ডেগার্ড মতবাদের ভিতরে এই চিত্রটা ভাই কি বোঝাইছে? এটা কি মেডিকেল ভর্তি পরীক্ষা লাগবে না, কিন্তু এক নজরে জাস্ট 1-2 মিনিট আমার সাথে টাইম দাও। দেখো এই চিত্রটা তুমি শিখে গেছো। দেখো এটা হচ্ছে আমাদের কোষ, আমাদের হচ্ছে একটা প্রাচীর, কোষের প্রাচীর। এই প্রাচীর ভিতরে এটাকে বলে ভেতরের তল, এটাকে বলে বাইরের তল। হ্যাঁ, এবং ভেতরের তলে একটা এনজাইম থাকে, পরীক্ষা আসবে যে কোষ প্রাচীরের ভিতরের তলে কি এনজাইম থাকে? উত্তর হবে ডিহাইড্রোজেনেস এনজাইম। এই ডিহাইড্রোজেনেস এনজাইমের কাজ কি ভাই? এইখানে একটা পানি ভাঙবে, হ্যাঁ, পানি ভেঙে দেখো হাইড্রোজেন তৈরি করেছে, তাই না? এই হাইড্রোজেনের সাথে আরেকটা ইলেকট্রন তৈরি করে আর একটা অক্সিজেন তৈরি করে, এই তিনটা জিনিস তৈরি করে এই ডিহাইড্রোজেনেস এনজাইম। এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, গিয়ে এ দেখো এইখানে হচ্ছে জারিত একটা ফেরাস আছে আর বিজারিত একটা ফেরাস আছে। এখন বা জারিত কাকে বলে আর বিজারিত কাকে বলে? দেখো আমি এখানে তোমার দুইটা শব্দ লিখি, যে Fe2+ আর Fe3+। বলো তো এদের ভিতরে কে জারিত কে বিজারিত? বলতে পারবা? কে জারিত কে বিজারিত বলো তো? Fe2+ বিজারিত নাকি Fe3+ বিজারিত বলো তো? দেখো এ কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তো ছেড়ে দেওয়ার পরে কি অবস্থা হয়? জারিত অবস্থা হয়। তার মানে আমি কাউকে টাকা ধার দিলাম, তাই তো আমার মাথায় 3+, তাই না? মানে আমি 2+ আমার একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখান থেকে আমি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে নিজে কিন্তু জারিত হলাম। তাহলে এ দেখো জারিত Fe3+, এ দেখো এখানে আছে, দেখো এখানে দেখছো জারিত Fe3+ আছে, দেখো এখানে। আর এ কিন্তু ইলেকট্রনটা গ্রহণ করেছে, 3টা থেকে 2টা হয়েছে, তাহলে এটা বিজারিত। যে গ্রহণ করে বসে আছে সে, দুইটা আছে তার কাছে, তাহলে সে কিন্তু বিজারিত। দেখো এ জারিত ও বিজারিত। তাহলে দেখো এই ইলেকট্রনটা এখানে তৈরি হয়েছিল, তাহলে এ জারিত মানে কি? সেই ইলেকট্রন অলরেডি একটা দিছে মানুষকে, তাই তো সে 3+। এই 3+ থেকে দেখো একটা ইলেকট্রন নিয়ে সে 2+ কনভার্ট হয়েছে। এই 2+ আবার ইলেকট্রন দান করেছে কাকে? এই 3+কে, কারণ সে কিন্তু ইলেকট্রনের চাহিদা আছে, সে মানুষকে দান করে নিজেই ফকির হয়ে বসে আছে, 3+ আকারে আছে। হ্যাঁ, 3+ মানে সে ইলেকট্রন বেশি দান করে ফেলাইছে অন্যকে। এবার এই জারিত এখান থেকে একটা ইলেকট্রন এ নিবে, এখান থেকে একটা ইলেকট্রন এ নিবে, এইখান থেকে একটা ইলেকট্রন বাইরে বের করে দিবে। বা এইখানে দেখো বের করে দিছে, দেখছো ইলেকট্রন কিন্তু সে কোন তলে নিয়ে আসছে? দেখো তো বাইরের তলে নিয়ে আসছে। এই ইলেকট্রনের সাথে একটা অক্সিজেন যোগ হয়ে পানি তৈরি করে ফেলবে। এই কাহিনী হচ্ছে এখানে এইরকম। এখন দেখো যখন এই ইলেকট্রন এর কাজ দিবে তখন কিন্তু সে একটা ইলেকট্রন আবার নিচে পাঠায় দিবে, মানে নিচে কনভার্ট হয়ে যাবে। 3+ ছিল 2+-এ কনভার্ট হয়ে যাবে তখন, মানে উপরের থেকে নিচে আসলে 3 থেকে 2 কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাকে বুঝাই দিলাম। তাহলে ডিহাইড্রোজেনেস এনজাইম শব্দটি মনে রাখবা, এবং লৌহ জারিত না বিজারিত এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, দেখো কো মানে কি? সহযোগী, একটার সাথে আরেকটা যাবে। তুমি আমার পার্টনার, তাহলে তুমি আমার কো মানে সহযোগী, বুঝছো? দেখো এখানে কি হচ্ছে? এটিপিতে কনভার্ট হচ্ছে, একটা হাইড্রোজেন বাইরে বের করে দিচ্ছে, গেল। তাহলে হাইড্রোজেনের কি এখানে ঘাটতি পড়ছে কিনা? হ্যাঁ, ঘাটতি পড়ছে। তাহলে দেখো সেই ঘাটতি পূরণের জন্য পটাশিয়াম কোষের ভিতরে প্রবেশ করে। এখন এই পটাশিয়ামের সাথে কিছু হাইড্রোজেন এবং অ্যানায়নও
ওই টানে টানে ঢুকে, মানে এর সাথে সাথে এও ঢুকে। মনে করো তুমি টিকিট কাটছো একটা সার্কাসে যাওয়ার জন্য, এখন তুমি টিকিট কাটছো, তোমার টিকিটের পিছনে আর একজন ঢুকে গেছে, তুমিও ঢুকছো, তোমার সাথে আর একজনও ঢুকে গেছে। তাহলে এই যে একজনের সাথে আর একজন ঢুকে গেল, এটাকে বলে কো অ্যানায়ন ট্রান্সপোর্ট, বুঝছো? তাই দেখো এখানে বলছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন মানে এইটা, আর অ্যানায়ন মানে এই যে এ মাইনাস, মানে প্রোটন যখন ঢুকছে তখন অ্যানায়নও ঢুকে গেল, এটা বলে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এখন এখানে একটা এনজাইমের কিন্তু প্রয়োজন হয়েছিল, এটিপেজ এনজাইম, কারণ দেখো এখানে কিন্তু এটিপিটা এডিপিতে কনভার্ট হয়ে গেছে, তাহলে ভাঙছে। তাহলে পরীক্ষা আসবে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে কোন এনজাইম ইউজ হয়, শেষ। Fe3+, হ্যাঁ, আতিকুর রহমান আদিব, ঠিক আছে। জারিত বিজারিত বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি এটা পারবা না। এখন পরীক্ষা আসবে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট কে মতবাদ দেয়, উত্তর হবে পিটার মিচেল, হ্যাঁ, মিটসেল। দেখো পথে পিটার, পথে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটাই মনে রাখা যায়। এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের পিটার মিটসেল, তিনি দেন এই মতবাদটা। এবং এই প্রক্রিয়াটা একটা কেমিঅসমোটিক প্রক্রিয়া। কেমিঅসমোটিক মানে কেমিক্যাল, অসমো মানে টেনে নেওয়া। তাহলে দেখো কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, হাইড্রোজেনটা বাইরে হচ্ছে, ফলে এখানে একটা ধনাত্মক আয়নের অভাব দেখা দিচ্ছে। সেই অভাবটা পূরণ করার জন্য পটাশিয়াম ভিতরে ঢুকলো, আর পটাশিয়ামের সাথে হাইড্রোজেন এবং অ্যানায়নও ঢুকলো। তাহলে এখানে দেখো কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ রাসায়নিক অভাব সৃষ্টি হয়েছে। অসমোটিক মানে টেনে নিছে, মানে একটা অভাব হয়েছে, সেই অভাবের তাড়নায় আরেকজন ঢুকে গেছে। এই কারণে এটাকে বলে কেমি অসমোটিক মডেল, হ্যাঁ, কেমি অসমোটিক মডেল বলা হয় এই কারণে। এবার দেখো লেসিথিন মতবাদ। লেসিথিন একটা কি বলতো, পরীক্ষা আসে লেসিথিন কি? লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, পরীক্ষায় এটা আসবে। ফসফোলিপিডের আয়নবাহক হিসেবে কাজ করে, সে ঘাড়ে করে 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 একটা ইলেকট্রনকে বহন করে এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে যায়, এটা হল লেসিথিন বাহক, হ্যাঁ। এবার দেখো নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণ দিয়ে তুমি মনে রাখতে পারো আবদ্ধ ডোবা। আবদ্ধ ডোবা, ডোবা মানে কি? ডোনান সাম্যাবস্থা। আর এই ব মানে কি? ব্যাপন। আর এই ব মানে কি? ব্যাপক প্রবাহ। আর এই মানে হচ্ছে আয়ন, আয়ন বাহক ধারণা। তাহলে নিষ্ক্রিয় লবণ প্রশোষণ তুমি BIBD দিয়েও মনে রাখতে পারো, হ্যাঁ। দেখো নিষ্ক্রিয় পরিশোষণ কয়টা আছে? 4টা। প্রথম হচ্ছে ব্যাপন মতবাদ, হ্যাঁ। ব্যাপন মতবাদ কি ভাই? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব যাবে, এইটা হচ্ছে ব্যাপন মতবাদ, এটা তো তুমি জানো। এবার দেখো এটা কি মতবাদ? ব্যাপন মতবাদ। দেখো এখানে বেশি ঘনত্ব আছে আর এখানে কম ঘনত্ব আছে পটাশিয়ামের, তাহলে এই কোষঝিল্লি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াকে বলে ব্যাপন। এইটা কিন্তু কোনো শক্তির প্রয়োজন হয়নি, তাই এটা ব্যাপন, বুঝছো? এইবার দেখো আয়ন বিনিময়, ওই যে আবদ্ধ ডোবা লিখছিলাম না, আবদ্ধ, তোমরা কি দিয়ে মনে রাখছো একটু দেখি তো? আবদ্ধ ডোবা দিয়ে মনে রাখাইছিলাম না? এই দেখো আবদ্ধ ডোবা। আতে হচ্ছে আয়ন বিনিময়, হ্যাঁ, বতে হচ্ছে ব্যাপন, আর ডতে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, আর এই বতে হচ্ছে ব্যাপক প্রবাহ। প্রচুর জোরে ঝাঁকুনি দিল, ব্যাপক প্রবাহ, সবাই আয়নগুলো ঢুকে গেল, এটাকে বলে ব্যাপক প্রবাহ বা ম্যাসিভ ফ্লো। ম্যাসিভ ফ্লো বলা হয় ইংলিশে, হ্যাঁ। এখন তোমরা কমেন্ট করো তো যে লেসিথিন এটা সক্রিয় না নিষ্ক্রিয়? দ্রুত কমেন্ট করো তো, কে কে পারবা। এখন দেখো আয়ন বিনিময়, দেখো পটাশিয়াম, এই যে হাইড্রোজেন ভেতরের দ্রবণ, হাইড্রোজেন আয়ন, এ কোথায় গেল? দেখো বাইরে চলে গেল, কোষের বাইরে চলে গেল, হ্যাঁ। কোষের বাইরে গেলে এইখানে কিন্তু একটা হাইড্রোজেন আয়ন এর ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য কী হবে? আসবে এর ভিতরে পটাশিয়াম আসবে। আবার দেখো এই জায়গায় ছিল ক্লোরিন, সেই ক্লোরিনটা যদি বাইরে বের হয়ে যায় তাহলে একটা কি ঋণাত্মক আয়নের ঘাটতি পড়বে না? সেই ঋণাত্মক আয়নটা পূরণ করতে আসবে হাইড্রোক্সিল। তাহলে আয়ন বিনিময় হচ্ছে সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় যদি হাইড্রোজেন চলে যায় তাহলে তার ঘাটতি পূরণের জন্য পটাশিয়াম আসবে, আর যদি হাইড্রোক্সিল আয়ন যদি চলে যায় তার ঘাটতি পূরণের জন্য ক্লোরিন আসবে। এইটা হলো আয়ন বিনিময়। তাহলে বলো তো যে সালফেটের জন্য তোমার হচ্ছে পটাশিয়াম আসবে না ক্লোরিন আসবে? বলো তো আয়ন বিনিময়ে। সক্রিয়, হ্যাঁ। বলো তো তাহলে ডোনান সাম্যাবস্থা কি? ডোনান সাম্যাবস্থা কি, সক্রিয় না নিষ্ক্রিয়? বলো তো। ডোনান সাম্যাবস্থা দেখো, এখন ভাইয়া আয়ন বিনিময় যে এই যে মতবাদটা কে আবিষ্কার করছেন? পরীক্ষা যদি আসে আয়ন বিনিময় কে আবিষ্কার করছে, তখন তুমি মনে রাখবা বিনিময়, তাহলে ভারতের সাথে আমরা কোনো কিছু বিনিময় করি, বন্দি চুক্তি করি, বিভিন্ন খাদ্য মালামাল আনায়ন করি,
তাহলে মনে রাখবা যে ভারতের নাম, ভারতের বিজ্ঞানীর নামগুলা দেখো, এখানে দেখো পান্ডে, এর ক্রিকেট খেলোয়াড় আছে ভারতের, সিনহা, দেখো ডেভ লিন, তাহলে এগুলো কিন্তু ভারতের নাম। তাহলে ভারতের নাম আসলে বিনিময় শব্দটি দেখলে অ্যান্সার করে দিবা। ডোনান সাম্যাবস্থা দেখো, বিজ্ঞানী ডোনান এটা আবিষ্কার করে। এই যে এরা চার্জের সমতা যতক্ষণ না পর্যন্ত সমান না হয়, চার্জের সমতা, ততক্ষণ পর্যন্ত এরা একে অপরের সাথে বিনিময় ঘটতে থাকে। এইটা হলো ডোনান সাম্যাবস্থা, বিজ্ঞানী ডোনান এটা আবিষ্কার করে। এবার দেখো ব্যাপক প্রবাহ বা ম্যাসিভ ফ্লো, ইংলিশে বলা হয় ম্যাসিভ ফ্লো, ইংলিশ টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ম্যাসিভ ফ্লো বলা হয় বা ম্যাস ফ্লো। এই বিজ্ঞানী দেখো হিলমো, হিলমো মানে কি, হিমালয় থেকে আসছে, পাহাড়, তার মানে ব্যাপক জিনিস। হ্যাঁ, বিজ্ঞানীর নামটা মনে রাখলে পারলে এইভাবে, তাহলে দেখো এইটুকু জাস্ট পড়লে হয়ে যাবে। এখন পরীক্ষায় দেখো এখানে দুই ধরনের ডিফিউশন আছে, সাধারণ ডিফিউশন, সুবিধাবাদী ডিফিউশন। তাহলে ভাই এদের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দেখো এখানে চ্যানেল কাজ করতেছে, তাহলে চ্যানেল কাজ করলে সেখানে সুবিধাবাদী হবে, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সেখানে এটিপি ব্যয় হবে। বুঝছো? গেল। এখন দেখো নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এই যে কে কোন মতবাদ দিচ্ছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। কে কোন মতবাদ দিল বলো তো, তোমরা একটু তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, যারা যারা ক্লাস করছে না। হ্যাঁ, যদিও হঠাৎ করে এটা নেওয়া। পটাশিয়াম নিষ্ক্রিয়, ভেরি গুড, পটাশিয়ামে ঢুকবে। বলো তো হৃদক্রিয়া বন্ধ হয় কোন আয়নের ইমব্যালেন্সের কারণে? হৃদক্রিয়া বন্ধ হবে কোন আয়ন? বলতে থাকো। তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে কীভাবে মনে রাখবা দেখো, ব্যাপন দিয়ে আমি মনে রাখি হচ্ছে বাপ। বাপ, বাপ কি করে? আশা নিয়ে বসে আছে তোমার জন্য। দেখো হোপস, হোপ মানে আশা। বাপ তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ানোর জন্য দেখো বসে আছে বাপ। হ্যাঁ, আয়ন বিনিময়, বিনিময় করলে কি হয়? ভারতের সাথে বন্দিময় চুক্তি হয়, তাহলে ভারতের নাম পান্ডে, সিনহা, ডেভলিন। ডোনান সংস্থা বিজ্ঞানী ডোনান। আর ব্যাপক মানে বড় পাহাড়, তাহলে হিলমো, মানে হিমালয় থেকে আসছে। তাহলে ফাইন, মনে রাখা গেল। দেখো এখন ভাইয়া এই পটাশিয়াম পাম্প দেখো, এখানে একটা পাম্প আছে। এই পটাশিয়াম পাম্প বাইরে নির্গত করলে এখানে পটাশিয়ামের ঘাটতি পড়বে, সেই পটাশিয়াম আয়ন এটা দখল করবে। হ্যাঁ, পটাশিয়ামের ক্ষেত্রেও তাই। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এবার এই শকটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বিপাকীয় শক্তির হার, বিভব শক্তির প্রয়োজন পড়ে, ওখানে পড়ে না। এখানে শ্বসন হার বৃদ্ধি পাবে, ওইটাই পাবে না। আবার দেখো ক্যাটায়ন আয়ন একই সাথে সংগঠিত হবে, ওরা আলাদা আলাদাভাবে সংগঠিত হয় না। আর এইগুলো বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। আয়নের ঘনত্ব যত বাড়বে, তাপমাত্রা যত বাড়বে, আলো যত বাড়বে, তত কি হবে? শোষণ ক্ষমতা তত বাড়বে। হ্যাঁ, প্রচ্ছেদন বাড়লেও সব দেখো সমানুপাতিক সম্পর্ক, যদি বাড়ে তাহলে লবণ পরিশোষণও বাড়বে। তাহলে এগুলো সব বেড়ায় ম্যাক্সিমামে দেখো সমানুপাতিক সম্পর্ক। এখন দেখো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষায় আসবে পটাশিয়াম আয়ন শোষণের ক্ষেত্রে কোন দুইটা আয়ন বাধাদানকারী? পরীক্ষায় কমেন্ট করো তো, কোন দুইটা আয়ন? পটাশিয়াম প্লাস। মৌলভী রহমান, অনুপ্রেরণার পথে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে ক্লাস। হ্যাঁ, ক্লাস কেমন লাগছে একটু জানাও। হ্যাঁ, আমি তো এখন ছোটো মানুষ, আমার ক্লাস আগে করছো কিনা আমি জানি না। হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে আমি ছোটোবেলা থেকে অনেক পরিশ্রম করে উঠে আসছি। বুঝছো, আমি অফলাইনে কোনো কোচিংই করিনি, আমি নিজে পড়াইয়ে নিজে টাকা ইনকাম করে, তাই হচ্ছে মনে করো এই পর্যন্ত উঠে আসে আর কি। তারপরে যে ঢাকা মেডিকেলে চান্স পাবো এটা আমি জানতামই না, মানে আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি এত এত জায়গায় চান্স পাবো। আমার ইচ্ছা হচ্ছে আমি শিখবো, আমি লার্নিং করব, মানুষকে জানবো যে কোন কোন তথ্য কিভাবে আসে। আর ওয়ার্ড ভেঙে তো পড়তাম, আজকে তো ওয়ার্ড ভাঙার কোনো খেলা নাই, মানে খুব একটা যে আসবে এমনটা না। ওই যে ফাইকোয়ারিথ্রিন, সায়ানো, কোবালিন, এইগুলো ওয়ার্ড মিনিং ভাঙা যায়, কিন্তু এতক্ষণ পরে সব বোরিং পড়াশোনা, এগুলো তার কোনো ট্রিক্স দিয়েও কাজ হবে না, তাই না? আমি তোমার কিছু ট্রিক্স বললাম যদিও, যে বাপ হচ্ছে আশা নিয়ে আসে, হোপস। হ্যাঁ, তো ক্লাস কেমন রাখলে একটু জানাও তোমাদের বড় ভাই হিসাবে, আমি তো অত ভালো না। হ্যাঁ, আর ক্লাসটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবের সাথে বলতে পারো। হ্যাঁ, বৃদ্ধি অঞ্চল, তাহলে কোন আয়নের? পটাশিয়াম আয়ন। বলো তো পটাশিয়াম আয়ন কোন ফলে বেশি পাওয়া যায়? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কিসের অ্যান্সার? ও হ্যাঁ, ঠিক হয়েছে। পটাশিয়াম আয়নটা কোন ফলে বেশি পাওয়া যায় বলো তো? আর আর বলো তো যে হচ্ছে সিনোসাইটিক, এই সিনোসাইটিক কোন বিভাজনের ফসল? একই শব্দ দেখবা, একই অ্যান্সার। বলো তো, তাহলে সক্রিয় বিপাকীয় এটা পড়েছি আমরা।
এবার আসা যাক হচ্ছে প্রচ্ছেদন। হ্যাঁ, প্রচ্ছেদনকে বলে ট্রান্সপাইরেশন। হ্যাঁ, ইংলিশ টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। বলতো কোন বিজ্ঞানী প্রচ্ছেদনকে নেসেসারি ইভিল বলেছে? এটা এসএসসি লেভেলে আছে, দেখবে এসএসসি লেভেলে। হ্যাঁ, অনেকে মনে করতেছে ওই ভাই কি মানুষ, ছোট মানুষ, ক্লাস নিতে পারবো না, ভালো চলে যায়, পরে দেখবো রেকর্ড। আসলে ভাই এরকম পড়াশোনা না। দেখো মানুষের মাইন্ড থেকে কেমন কেমন ট্রিক্স বেরোয়, কেমন কেমন ভাই কেমন টেকনিকে পড়াশোনা করেছে, আমরা একটু দেখি না। দেখলে তো আর ক্ষতি নেই না। এই অধ্যায়টা তুমি তো একদিন একদিন পড়বা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে ক্লাসটা। কার্টিস, হ্যাঁ তোমরা একটু থাকো, দেখো যে কি হয়। আমি তো এখনও কেলভিন চক্র বুঝাই নাই, এখনও তো C4 চক্র বুঝাই নাই। তো এই চক্রগুলো দেখো আমি কিভাবে তোমাদের মনে রাখাই দিই, কেমন শর্টকাট টেকনিক দিয়ে। তাহলে দেখো এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। পরীক্ষা আসবে নিচের কোনটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া? প্রচ্ছেদন। এখান থেকে এক নম্বর প্রশ্ন। একটা এই যে প্রচ্ছেদনের অপর নাম কি? বাষ্পীয় ভবন, হ্যাঁ, বা ইভাপোরেশন। হ্যাঁ, তাহলে দেখো 1% পানি দেহে তার অবস্থান করে, বাকি 99% পানি সে প্রস্রাব করে দেয়। কি দিয়ে প্রস্রাব করে? পাতা দিয়ে প্রস্রাব করে। আমরাও কিন্তু অতিরিক্ত পানির চাপ থেকে বাঁচতে হলে আমরা কিন্তু ইস্যু করি, এরাও এরকম করে। দেখো তুমি, এরা 99% পানি ইস্যু করে দেয়। তারপর দেখো বিজ্ঞানী কার্টিস এটাকে নেসেসারি ইভিল বলেছে। এবং এই যে প্রচ্ছেদন, এইটা মাপা যায় একটা যন্ত্র দিয়ে, তাকে বলা হয় গ্যানং পটোমিটার। বুঝছো? মিটার মানে হচ্ছে পরিমাপ করা, আর পটোমিটার হচ্ছে তোমার ট্রান্সপাইরেশন, মানে তোমার প্রচ্ছেদন মাপবে। আর গ্যানং একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, বিজ্ঞানী গ্যানং এটা আবিষ্কার করে। গ্যানং বিজ্ঞানী, গ্যানং কিন্তু আছে 3 প্রকার। দেখো কত পার্সেন্ট করে কোথায় প্রচ্ছেদন হয়, এটা পরীক্ষা আসবে। তুমি দেখো পত্ররন্ধ্রীয় 95, পত্ররন্ধ্রীয় 95, দেখো 5 দিয়ে শুরু। ত্বকীয়, ত্বক মানে 3, তা 3 ভাগ কোন রেঞ্জের ভিতরে পড়ে? 2 থেকে 5-এর ভিতরে পড়ে 3 রেঞ্জটা। এবার দেখো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন, লেন্টি হচ্ছে 1, তাহলে 95, 2 থেকে 5 আর 1, এই 2%গুলো মনে রাখো। এখন তো পরীক্ষা আসছে ভাই পত্ররন্ধ্রীয় কত? পত্র না, ত্বকীয় কত? ত্বকীয় ত আছে 3, তাহলে 3 কার ভিতরে পড়ে? 2 থেকে 5-এর ভিতরে, শেষ। এখন দেখো খেজুর গাছে কতটা পানি দৈনিক হারায় যায়? দেখো 300 থেকে 400 লিটার পানি মরুজ উদ্ভিদে এটা ঘটে। এটা কিন্তু এক্সট্রা আজিবুর রহমান স্যারের বইয়ের ইনফরমেশন। আর ভুট্টা গাছে 200 থেকে 300। এটা কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। কমেন্ট করো তো এই দুইটা, ভুট্টা গাছে কতটুকু আর খেজুর গাছে কতটুকু, এটা লিখো। এটা পরীক্ষায় কিন্তু আসবেই, বুঝতে পেরেছ? এই দুইটা কমেন্ট করো, কমেন্ট করে জানো। এখন দেখো এইগুলোর প্রতি সমানুপাতিক সম্পর্ক। স্পেশাল ইনফোগুলো দেখো, এগুলো হচ্ছে এক্সট্রা রাইটার ইনফরমেশন। তোমরা দুইটা কমেন্ট করো যে খেজুর গাছে কত, আর একটা দেখো এখানে আছে খেজুর গাছে কতটুকু আর ভুট্টা গাছে কতটুকু করে প্রচ্ছেদন হয়। দেখো 200 থেকে 300, এই 200 থেকে 300 কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও আছে। প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়টা করে, এটা কিন্তু তার সাথে মিলে যাবে। আর এইটা আমাদের ফটোপিগমেন্ট আছে না, কতটি করে তার সাথে মিলবে। এটা মানে তথ্য একটার সাথে একটা সিমিলারিটি করবা। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো এখানে এইগুলোর ক্ষেত্রে দেখো, এইগুলো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলাইছি, তাই না? আচ্ছা, বিপাকীয় শক্তি দেখো সক্রিয় শোষণের ক্ষেত্রে বৃদ্ধি পায়, আমরা এগুলোও পড়েছি। এনজাইমের ক্ষেত্রে দেখো সক্রিয় শোষণে এনজাইম ভূমিকা রাখে, ওটাই করে না, এটা তো আমরা এমনি পড়েছি। ওই যে ডিহাইড্রোজেনেজ এনজাইম, ওইটার ক্ষেত্রে কিন্তু এটিপি দরকার হয়েছিল, তাই না? এগুলো আমরা কিন্তু পড়েছি। হ্যাঁ, আমরা তাহলে 2 নম্বর স্লাইডে যাই। এটা হচ্ছে আমরা এগুলো পড়েছি। হ্যাঁ, এখান থেকে আমাদের পড়তে হবে। এখন দেখো স্টোমাটা, পাতা নিয়ে আমাদের পড়তে হবে। পাতা নিয়ে স্টোমাটা, এই স্টোম শব্দটি আর কোথায় পাইছো? হাইপোস্টোম, হাইপোস্টোম, স্টোমাটা, হ্যাঁ, স্টোমোডিয়াম, অনেক জায়গায় কিন্তু পাইছে। মানে মুখ গহ্বর বা ফুটা বা ছিদ্রপথ, মুখ তো একটা ফুটা না। তাহলে দেখো স্টোমাটা বলা হয়। তাহলে এক বছরে কি বলা হয় দেখো। তারপরে হচ্ছে প্রতি বর্গ মিটারে কতটুকু করে, প্রতি বর্গ সেন্টিমিটারে কতটুকু করে তোমার পত্ররন্ধ্র অবস্থান করে? দেখো 1 থেকে 60,000 পর্যন্ত অবস্থান করে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখান থেকে একটা বহুপদী টাইপ প্রশ্ন হতে পারে যে পত্ররন্ধ্রের কোষে কি কি থাকে। দেখো সুস্পষ্ট একটা নিউক্লিয়াস থাকবে, এদিক তাকাও, সুস্পষ্ট একটা নিউক্লিয়াস আছে। দেখো বহু ক্লোরোপ্লাস্ট থাকবে, এ দেখো অনেকগুলো ক্লোরোপ্লাস্ট আছে, তাই না? তারপর দেখো ঘন সাইটোপ্লাজম,
এই যে ডট 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 চিহ্নগুলো ঘন সাইটোপ্লাজম। তাহলে একটা কোষের কথা তুমি কল্পনা করে রেখে দাও যে ঘন সাইটোপ্লাজম থাকবে, অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, আর কি থাকবে, তোমার বহু ক্লোরোপ্লাস্ট থাকবে। এবং কয়টার সময় সব থেকে বেশি পত্ররন্ধ্র খোলা থাকে? দেখো 10 থেকে 11টায়, মানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা যে রেঞ্জে হবে সেটাই। আবার বিকাল দেখো 2 থেকে 3টায়। আংশিক খোলা থাকবে, দেখো রাত্রিতে বন্ধ থাকবে। এখন বলো তো ব্যতিক্রমধর্মী একটা উদ্ভিদের নাম বলো তো যা রাত্রিতে খোলা থাকে? পাথরকুচি। ওই পাথরকুচি তো অলরেডি বলে দিয়েছি আমি অ্যান্সার। তাহলে তোমার আর কি অ্যান্সার করবে বলো? তাহলে 3টা শরীরবৃত্তীয় কাজ আছে, উদ্ভিদের পরীক্ষা আসবে, নিচের কোনটি উদ্ভিদের শরীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ নয়? তাহলে তুমি মনে রাখবা প্রশ্বাস। প্রশ্বাস শব্দটি দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, প্রশ্বাস। ক্লাসটা দেখো কেমন লাগে। হ্যাঁ, ট্রিক্স তো এই ছাড়া তো দেওয়ার ক্ষমতা নেই আমার। ট্রিক্স সামনে আছে এবং অন্য অধ্যায় আছে। এই অধ্যায়টা তো অনেক বোরিং, প্রথম দিকে অনেক বোরিং। প্রশ্বাসে দেখো প্রচ্ছেদন, তালপুরসায় বয় আছে দেখো শ্বসন, আবার দেখো দন্তস্ব আছে সালোক সংশ্লেষণ। তাহলে মনে রাখো প্রশ্বাস উদ্ভিদের 3টা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্র মানে প্রচ্ছেদন, স মানে সালোক শ্বসন, আর তালপুরস্ব মানে দন্তস্ব মানে কি দেখো। আর একটা ইম্পর্টেন্ট এখান থেকে মনে রাখবা করবি। করবি হচ্ছে একটা মরুজ উদ্ভিদ। হ্যাঁ, মরুজ উদ্ভিদ। করবি এবং পাথরকুচি এদের দুইজনের পত্ররন্ধ্র ব্যতিক্রম ঘটে। হ্যাঁ, করবি উদ্ভিদ। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আর তেমন পড়ার নেই। স্ট্রোমা আর স্টোমাটা কি জিনিস? স্ট্রোমা মানে কি জানো? ক্লোরোপ্লাস্টের এই যে থাইলাকয়েডগুলো আছে না, থাইলাকয়েড, এই থাইলাকয়েডের বাইরে যে ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ তরল পদার্থ, এটা হলো স্ট্রোমা। হ্যাঁ, সমসত্ব একটা কলয়েডধর্মী দ্রবণ, কিন্তু স্টোমাটা হচ্ছে একটা ছিদ্রপথ, একটা পাতার রন্ধ্র। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি কি পদার্থ থাকে এটা মনে রাখার দরকার নেই। এখন আসা যাক আমাদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। দেখো প্রথম পত্ররন্ধ্রটা এরকম থাকে। হ্যাঁ, একদম গায়ে গায়ে লেগে থাকে। যখন এর ভিতরে পানি প্রবেশ করে তখন এরকম বেঁকে যায়, দুই দিকে এরকম বেঁকে যায়, বেঁকে গিয়ে মাঝখানে দেখো ব্যাস বেড়ে গেছে, খুলে যায়। কখন খুলবে? যখন এর ভিতরে পানি প্রবেশ করবে। এখন ভাই অসমোসিস শব্দের অর্থ কি? অসমো মানে টেনে নেওয়া, ভিতরের দিকে টেনে নেবে। কি টেনে নেবে? পানি। তাহলে অসমোসিস মানে হচ্ছে ভিতরের দিকে পানি টানবে বা দ্রাবক অণু টানবে। তাহলে যখনই এর ভিতরে পানিগুলো ঢুকবে তখন সে কিন্তু বেলুনের মতো ফুলে যাবে, ফুলে গিয়ে এরকম দুইটা চন্দ্র আকৃতির দুইটা জিনিস তৈরি করবে, যেটা পত্ররন্ধ্র ওপেন হবে। তাহলে দেখো রক্ষী কোষের স্ফীতি বা ফুলে যাবে যখন, তখনই কেবল পত্ররন্ধ্র খোলা নিয়ন্ত্রণ হবে। শিথিল, শিথিল মানে কি ভাই? শিথিল মানে হচ্ছে পানি বাইরে বের করে দিবে, নিজেই চুপসে যাবে, এটাকে বলে শিথিল। হ্যাঁ, তাহলে বাইরের কোষ থেকে যখন পানি রক্ষী কোষে প্রবেশ করবে তখন স্ফীত হবে বা মোটা হবে। হ্যাঁ, তাহলে দেখো এই প্রাচীরটা পুরু, তাই এখানে বলছে দেখো যে পত্ররগ্ন সংলগ্ন পার্শ্ব প্রাচীর পুরু, মানে এই জায়গাটা পুরু আর এই জায়গাটা হচ্ছে নরম। তাই যখন এর ভিতরে পানি ঢুকে তখন এই জিনিসটা বক্রতা কমে যায়, এই জিনিসটা বক্রতা বেড়ে যায়, এই কারণে এরকম হয়ে যায়, বুঝছো, চাঁদের মতো হয়ে যায়। আর এর ভিতরে কিছু মাইক্রোফাইব্রিল নামক পদার্থ আছে। দেখো এই মাইক্রোফাইব্রিল পরীক্ষা আসবে যে রক্ষী কোষের উপাদান নিচের কোনটি নয়? মাইক্রোফাইব্রিল, পার্শ্বপ্রাচীর পুরু, এরকম অপশন থাকতে পারে। এছাড়া দেখো 3টার প্রভাবের উপরও ডিপেন্ড করে পত্ররন্ধ্র খোলা, আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প। হ্যাঁ, তাহলে এখান থেকে কিছু মতবাদ আছে, বিজ্ঞানের মতবাদ, 1 নাম্বার 2 নাম্বার, এইগুলো শুধু নামটা পড়বা। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? রসস্ফীতির জন্য পত্ররন্ধ্র খুলে যায়, এটা কে বলছেন? ভন মহল অ্যান্সার হবে। তাহলে ভন মহল, মহল মানে কি ভাই? মোটা। তা মোটার অপর নাম কি ভাই? স্ফীত, স্ফীত। তাহলে মোটা দেখো ভন মহল মোটা, রস স্ফীতি হবে কোষ রসের। পেরে গেছে কিন্তু এটা ভাইয়া। আজকে বেশিক্ষণ ক্লাস কোরিয়ান ভাইয়া, কোরিয়ান না ভাইয়া, পাথরকুচি। হ্যাঁ, থ্যাংক ইউ। খেজুর ভুট্টা তোমরা পেরেছো। দেখো আমরা সালোক সংশ্লেষণ পর্যন্ত একটু নিয়ে যেতে চাই। হ্যাঁ, সে পর্যন্ত ক্লাসে থাকো আর নতুন কিছু শিখতে পারবা। দেখো তুমি, আমি মোটা দিয়ে মনে রাখাইছি রস স্ফীতি। এবার লয়েড, লয়েড দিয়ে দেখো কী হবে ভাইয়া? মনে রাখবা লয়েড, এটা দেখো লয়েড, লয়েডস। হ্যাঁ, লয়েডস। ভনমহলের শেষে কি আছে? এল আছে, আর এল দিয়ে দেখো শুরু। তাহলে একটা পয়েন্ট কিন্তু অলরেডি পেয়ে গেছে। লয়েডের সাথে এস যুক্ত করে দাও, তাহলে স্টার সুগার। তাহলে স্টার সুগার মতবাদ কে দেন? উত্তর হলো লয়েডস। হ্যাঁ, লয়েডস।
এস কাটাবো একটা, এস দিব একটা। হ্যাঁ, এখন এটা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট মেরে নাও, এটা আজিবুর রহমানের এক্সট্রা ইনফরমেশনের হিসেবে পড়তে পারো, যদি অলরেডি সব বলে ফেলাইছি। এটা স্ক্রিনশট মারো, 1 2 3, সময় নেই আর কিন্তু। রেডি? আচ্ছা, তোমরা আমাকে কারা কারা চেনো একটু দেখি তো, আমাকে চেনো কারা কারা অনেকদিন ধরে? আচ্ছা, এটাও পড়েছে, স্টার সুগার মতবাদ পড়েছে। এই যে কিভাবে খুলে যায় ফ্লোচার্টটা। এখন আমরা হচ্ছে সায়েরি, দেখো আমরা কি পড়লাম প্রথমে? ভনমোহল। দেখো ভনমোহল মতবাদ পড়লাম। ভনমোহলের লাস্টে এল, তাহলে এল দিয়ে শুরু হবে লয়েড। হ্যাঁ, লয়েড, লয়েডের শেষে আমি এস যুক্ত করেছি, লয়েডস। এবার এস দিয়ে আবার শুরু হবে সায়েরি, সায়েরি। তাহলে দেখো 3টা মতবাদ পেয়ে গেছি আমরা। সায়েরি শেষে কি আছে? আয়তে ইমামুরা মতবাদ, ইমামুরা মতবাদ। তাহলে 4টা মতবাদ পাইলাম। পত্ররন্ধ্র খুলবে কখন এবং বন্ধ হবে কখন। প্রথম ভনমোহল, আমার সাথে বলো ভনমোহল। এল আছে, এল দিয়ে শুরু, লয়েডস। শেষে এস আছে, এস দিয়ে শুরু, সায়েরি। আয় আছে শেষে লাস্টে, ইমামুরা। এর ভিতরে এই লাস্টের মতবাদটার নাম হচ্ছে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, প্রোটন প্রবাহ মতবাদ। ইমামুরাকে বলা হয় প্রোটন প্রবাহ মতবাদ এবং সর্বাধুনিক গ্রহণযোগ্য মতবাদ। ভনমোহল, আমি বলেছি মহলতে মোটা, রসস্ফীতি হবে, শেষ। লয়েডস, দন্তু এস আছে, এস মানে কি? স্টার্স সুগার মতবাদ। সায়েরি, চিনি। তাহলে চিনির সাথে যদি কথা বলা হয়, মানে বলা হয় এই যে সায়েরি না, এটা চিনির আন্ত পরিবর্তন, শ্বেত ছাড়া চিনির আন্ত পরিবর্তন। তাহলে 4টা মতবাদ মুখস্থ কি শেষ? তুমি বলো ইয়েস অর নো। আমি আবার বলি, ভনমোহল মোটা, রসস্ফীতি। লয়েডস লাস্টে এস আছে, স্টার সুগার, এস দিয়ে শেষ, এস দিয়ে শুরু, সায়েরি চিনি। ইমামুরা হচ্ছে সর্বাধুনিক প্রোটন প্রবাহ মতবাদ, যেটা সব থেকে গ্রহণযোগ্য এবং এখানে পটাশিয়াম আয়ন প্রবেশ করার কারণে হয়। বুঝতে পেরেছ? এই 4টা মতবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস জি বুঝেছি। আতিকুর রহমান ইমন, তোমরা আমাকে আগে থেকে চেনো? চিনি না ভাইয়া, আমি কোন মেডিকেলে পড়াশোনা করি এটা জানো? ভাইয়া ফার্স্ট ক্লাস করছি। আচ্ছা, জাস্ট একটা ক্লাস করে দেখো যে ভাইয়া আপনি কেমন বোঝান। মানুষকে তো পরীক্ষা করতে আর তো মানে বাধা নাই, তাই না? আমি আমার মানে এই পর্যন্ত আমি প্রায় 500-600 ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে মানে অনেক মানে অভিজ্ঞতা মানে থাকতে পারে, মানে এখানে কোনোদিন মানে একটা ক্লাস নিচ্ছি মডে। তাহলে দিনে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড খরচ হয়ে যায়। কিভাবে খরচ হয়? উদ্ভিদ তো কার্বন ডাইঅক্সাইড নিজে কাজে লাগায় দিনে, তাই না? তো দিনের বেলা যদি কার্বন ডাইঅক্সাইড নিজে খরচ করে ফেলায়, তাহলে তো পিএইচ বাড়বে না কমবে? বাড়বে, কারণ কার্বন ডাইঅক্সাইড নিজে একটা অ্যাসিড ধর্মী। তাহলে দেখো পিএইচটা বাড়বে, আর পিএইচ বাড়লে পত্ররন্ধ্র খুলবে। তাহলে পিএইচ বাড়লে পত্ররন্ধ্র কী হবে? খুলবে। আর রাতে কার্বন ডাইঅক্সাইড সে ইউজ করে না, রাত্রে কিন্তু কম পরিমাণ ইউজ করে, ফলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়বে এবং পিএইচ কমবে। পিএইচ কমলে কী হবে? পত্ররন্ধ্র অফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো আধুনিক মতবাদ অনুসারে তাহলে আমরা যদি পিএইচ যদি বাড়ে তাহলে পত্ররন্ধ্র খুলবে, সত্য না মিথ্যা? পিএইচ বাড়লে পত্ররন্ধ্র খুলবে, সত্য না মিথ্যা? কমেন্ট করো, সত্য না মিথ্যা? ভাই ঢাকা মেডিকেল, আচ্ছা ঠিক আছে। পিএইচ বাড়লে পত্ররন্ধ্র খুলবে না, আর পটাশিয়াম ঢুকলে পত্ররন্ধ্র খুলবে না, বন্ধ হবে। বলো তাহলে দেখো পটাশিয়াম আয়ন ঢুকতেছে, এটা কোন মতবাদ অনুসারে? ইমামুরা মতবাদ অনুসারে। এবং পটাশিয়ামের সাথে সাথে পানিও প্রবেশ করবে, দেখো পানিও ঢুকতেছে। তাহলে পানি ঢুকলে ফুলে যাবে, ফুলে গিয়ে কী হবে? পত্ররন্ধ্রগুলো অর্ধচন্দ্রাকৃতির ন্যায় সৃষ্টি হবে, তাই না? তাহলে দেখো আমরা পড়লাম ইমামুরা মতবাদ, এটা পরীক্ষা আসবে কিন্তু। আধুনিক মতবাদের অপর নাম কি? প্রোটন প্রবাহ মতবাদ। কেন এর নাম প্রোটন? উত্তর হবে পটাশিয়াম আয়ন ঢুকে তাই। পটাশিয়ামের সাথে কি যায়? পানিও ঢুকে। হ্যাঁ, পানি ঢুকলে কি হবে? রসস্ফীতি হবে। এখন যদি দেখো এর ভিতরে যদি কার্বন ডাইঅক্সাইড ঢুকতো বা প্রোটন যদি হাইড্রোজেন আয়ন ঢুকতো, তাহলে ভাই কী হতো? তখন পত্ররন্ধ্র অফ হয়ে যেত। তাহলে অ্যাসিড দেখলেই পত্ররন্ধ্র ভয় পেয়ে নিজেকে লুকায় রাখে। আর অ্যাসিড যখন কমে যায় তখন পত্ররন্ধ্র খুলে দেয়। এইটুকু মনে রাখো, জাস্ট শেষ।
তাহলে পত্ররন্ধ্র খোলে কোন আলোর প্রভাবে? এইটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় নীল বা ব্লু লাইটের কারণে। হ্যাঁ, এই নীল আলোর কারণে দেখো পটাশিয়াম আয়ন রক্ষীকোষে প্রবেশ করবে এবং পটাশিয়াম আয়নের সাথে সাথে দেখো ঘনত্ব বৃদ্ধি পাবে, দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পাবে। দ্রবণের ঘনত্ব যখনই বৃদ্ধি পাবে তখন তার পানির চাহিদা বেড়ে যাবে, তখন পানিও তার ভিতরে ঢুকায় নেবে, দেখছো? ফলে পত্ররন্ধ্র কী হবে? খুলে যাবে, শেষ। এইবার কার্বন ডাইঅক্সাইড যদি ঢুকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড ঢুকলে কী হবে? পত্ররন্ধ্র অফ হয়ে যাবে। দেখো পত্ররন্ধ্র অফ হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড ঢুকলে। আর যদি শর্করা, দেখো শর্করার ক্ষেত্রে দেখো পানি প্রবেশ করে। শর্করার কাহিনী এই স্লাইডটা এখানে নাই, তাও একটু বলে দিই। এই যে স্টার্চ, হ্যাঁ, স্টার্চ কি দ্রবণীয় না অদ্রবণীয় বলো তো? স্টার্চ দ্রবণীয় না অদ্রবণীয়? অ্যান্সার হবে অদ্রবণীয়। কারণ স্টার্চের উদাহরণ কী ভাই? চালকে আমরা বলি স্টার্চ। হ্যাঁ, চাল কি দ্রবণ? না। তাহলে পাতায় যখন স্টার্চের পরিমাণ বাড়বে তখন পত্ররন্ধ্রগুলো অফ হয়ে যাবে। পত্ররন্ধ্রগুলো কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। স্টার্চ মানে অদ্রবণীয় জিনিসপত্র। অদ্রবণীয় জিনিসপত্র যদি পাতায় বেড়ে যায় তাহলে পত্ররন্ধ্র অফ হয়ে যাবে। এবং পিএইচ মনে করো 7, তখন পত্ররন্ধ্র আবার খুলে যাবে। পিএইচ যখন 5 তখন পত্ররন্ধ্র অফ হয়ে যাবে, কারণ অ্যাসিডিটি ধর্ম প্রকাশ পাচ্ছে। আর এইটার ক্ষেত্রে একটু তোমার বললাম যে চালের ক্ষেত্রে বা স্টার্চ যখন জমা হবে তখন পত্ররন্ধ্র অফ হয়ে যাবে। আর উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায়, কোষীয় শোষণ বেড়ে যাবে, এইটুকু। এবং কী কী উপায়ে সুক্রোজগুলো ভিতরে ঢুকে? দেখো ফটোসিনথেসিস শব্দটা ভাঙো তো কেমন পারো? ফটোসিনথেসিস, দেখো ফটো মানে আলো, সিনথেসিস মানে তৈরি, সিস মানে প্রক্রিয়া। তাহলে আলোর সাহায্যে কোনো কিছু তৈরি। তাহলে সুক্রোজ ফটোসিনথেসিসের মাধ্যমে ঢুকবে। স্টার্চ হাইড্রোলাইসিস মানে ভাঙবে। কি ভাঙবে? স্টার্চ ভেঙে সুক্রোজে কনভার্ট হবে। হ্যাঁ, আর নীল আলোর কারণে দেখো পটাশিয়াম আয়ন ঢুকবে, এবং ঢুকে একটা ম্যালেট জাতীয় পদার্থ তৈরি করবে। এবং মেসোফিল কোষ থেকে অ্যাপোপ্লাস্টিক উপায়ে সুক্রোজ প্রবেশ করবে। তাহলে কয়েকটা উপায়ে প্রবেশ করতেছে দেখো, হাইড্রোলাইসিস, ফটোসিনথেসিস, অ্যাপোপ্লাস্টিক আর ম্যালেট তৈরি। এই কয়টা শব্দ এখানে মনে রাখা দরকার যদি আসে পরীক্ষায়। হ্যাঁ, আমি কিন্তু একদম প্রায় একাডেমিক স্টাইলের মতো হয়ে যাচ্ছে, মানে সব কিছু মনে হয় তোমার বেসিক ঢুকাই দিচ্ছে। এবং তুমি অধ্যায়টা তোমাকে আয়ত্ত করতে হবে। আর একটা কথা বলে নিই, আজকে 14 তারিখ আর 16 তারিখে ক্লাস হবে। আমরা কিন্তু হঠাৎ করে একটা ঘোষণা দিছি, কারণ আমার এই পূজার ছুটিতেও আমি ফিরে আসি আর কি, এই কারণেই ক্লাসটা নিয়েছি। আপুর এখান থেকে আমাদের দূরত্ব অনেক বেশি। পত্ররন্ধ্র গঠনটা কেমন দেখো, পাতার দেখো একটা যদি পাতা এখানে আমি আঁকাই, তাহলে এইখান থেকে যদি একটা প্রস্থচ্ছেদ আমরা নিলে দেখবো যে এরকম একটা জিনিস পাবো, এরকম। হ্যাঁ, তাহলে এইখানে দেখো প্যারালাল আছে, এই কোষগুলো দেখো তো প্যারালালে অবস্থান করতেছে না, সমান্তরালে অবস্থান করতেছে না? এই কোষটা এই কোষের সাথে সমান্তরালে অবস্থান করতেছে না? তাই দেখো এটাকে বলে প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড শব্দটি কিভাবে আসছে? প্যারালাল থেকে আসছে, সমান্তরাল অবস্থান করতেছে। দেখো একটা। হ্যাঁ, আর মাঝখানে দেখো জাইলেম আর ফ্লোয়েম ভাস্কুলার বান্ডেল। বলো তো জাইলেম শব্দের অর্থ কি আর ফ্লোয়েম শব্দের অর্থ কি? পারবা? তোমাদের বইতে এটা ওয়ার্ড ভেঙে দেওয়া আছে, কিন্তু তোমরা পারো না। আর এই যে ফাঁকা স্থান, এগুলোকে হয় কুঠুরি, বায়ু কুঠুরি। হ্যাঁ, এটুকু জানলে এনাফ। এবং ব্যাপন প্রক্রিয়া কিন্তু বাতাসগুলা ঢুকে, এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ পারে না। এবারে দেখো এখান থেকে জাইলেম আর ফ্লোয়েম শব্দের অর্থ কি? তোমরা যারা ভালো বোর্ড বই পড়ো তারাই কেবল বলতে পারবা জিনিসটা কি। জাইলো মানে কাঠ, হ্যাঁ, আর ফ্লোয়েম মানে কি বলো তো? ফ্লোয়েম মানে একটু পরে বলতেছি, তোমরা পারো কিনা আগে দেখি। হ্যাঁ, আলোর সাহায্যে, তাপমাত্রার সাহায্যে, এইগুলো হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতা শব্দের অর্থ কি বলো তো? আর্দ্রতা মানে হচ্ছে ভেজা। এই হচ্ছে পাতা, আর এইখানে যদি বেশি বেশি ভেজা থাকে তাহলে প্রচ্ছেদন কি ভালো হবে না? কারণ পানি তো আর দরকার নেই, তার তো বাইরে আর্দ্রতা বেশি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যদি বেড়ে যায় তো পত্ররন্ধ্র খুলবে না। বুঝতে পারছো? বা প্রচ্ছেদনের হাত দেখো হ্রাস পাবে। তাহলে এ যদি বেড়ে যায় তাহলে এর সাথে কিন্তু এর বিপরীতধর্মী সম্পর্ক। দেখছো কত সুন্দর না? কারণ কি? আপেক্ষিক আর্দ্রতা মানে তার বায়ুমণ্ডলে কতটুকু পানি আছে বা ভেজা আছে। আর্দ্রতা মানে ভেজা। তাহলে যদি বেশি পরিমাণ পানি থাকে তাহলে সে পত্ররন্ধ্র কেন খুলে কেন সে জল দিবে বাইরে? তার তো অলরেডি বাইরে জল এক্সিস্ট থাকছে, তাই না? আয়তন তাপ মানে পাতার আয়তন যদি বাড়ে তাহলে বেশি পরিমাণ আলো পড়বে। তাহলে এগুলো তো পারবে আশা করি। হ্যাঁ, বায়ু প্রবাহ যখন হবে তখন পাতাগুলো নড়বে, দলে দলে খেলবে, তাই না? বেশি পরিমাণ প্রচ্ছেদন হবে। থ্যাঙ্কস।
আসতে লেট হয়ে গেছে। লেট হয়ে যাবে কেন বলো? তোমরা লেট পার্টি, হ্যাঁ লেট পার্টি তোমরা। বায়ুমণ্ডলের চাপ, পাতার উপরে যদি বেশি বেশি চাপ দেয় মানে বায়ুমণ্ডল, তাহলে কি খুলবে না? এগুলো তোমরা পারবা। মাটিস্থ পানি যদি বাড়ে তাহলে বেশি পরিমাণ টানবে উদ্ভিদ পানি। তোমার কাছে টাকা থাকলে তুমি তত রেস্টুরেন্টে যাবা খাইতে। মূল বিটপের অনুপাত যত বাড়বে তত প্রস্তুতন হবে। পাতার আয়তন সংখ্যা এটার মানে ডিপেন্ড করে। এবং সবথেকে কোন বয়সী পাতার প্রস্তুতন বেশি হয়? উত্তর হবে মাঝ বয়সী পাতার। হ্যাঁ, মাঝ বয়সীর পাতায়। জীবাণু শক্তি, টিস্যুর পরিমাণ, এগুলো পড়বা। প্যারেনকাইমা শব্দের অর্থ কি জানো? আর ওই অ্যান্সারটা কি দিছো তোমরা, যে ফ্লোয়েম মানে কি? ফ্লোয়েম মানে কি? তাহলে ওই টার্মগুলো শুধু মনে রাখবা, যে জীবনী শক্তি, পাতার বিটপের অনুপাত, বাহ্যিক প্রভাবক কোনগুলা আর অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলা, শুধু নামটা মনে রাখবা। হ্যাঁ, বলো তো এই যে প্রস্তুতন হচ্ছে, প্রস্তুতনের উপকারিতা কি? পানি থেকে, অতিরিক্ত পানি থেকে উদ্ভিদ বাঁচতে পারছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোর পাতায় পানি যখন বাইরে বের করে দেয় তখন ছত্রাক এর আক্রমণ হ্রাস পায় উদ্ভিদের পাতায়, কারণ ওই পাতার পানির সাথে জীবাণুগুলো দ্রবীভূত হয়ে যায়। তাহলে 2টা কাজ কিন্তু পড়লাম। এবং উদ্ভিদ কিন্তু নেত্রিয়ে পড়ে। হ্যাঁ, নেত্রিয়ে পড়াকে কি বলা হয়? উদ্ভিদ যখন অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয় তখন উদ্ভিদ এরকম নেত্রিয়ে পড়ে, তখন কি বলা হয় বলো তো? তোমরা কি ক্লাস বুঝতে পারছো? এতক্ষণ ধরে যা বললাম এইগুলোই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই দেখো প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা এখানে দেওয়াই আছে। দেখো এতক্ষণ ধরে যা বললাম, দেখো গাছটি নিত্রিয় হয়ে পড়বে, এটাকে বলে উইল্টিং বলা হয়। গাছটি নেত্রিয়ে পড়বে অতিরিক্ত পরিমাণ পানি যদি বাষ্প আকারে বের করে দেয়। হ্যাঁ, এছাড়া দেখো আরো কিছু উপকার আছে এখানে। পাতার ক্ষেত্রে এই উপকারগুলো পড়ে নিবা। হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ যে এমনটাও না, আমি যে কয়টা কারণ বললাম ওইগুলোই গুরুত্বপূর্ণ। দৈহিক বৃদ্ধি, কোষ বিভাজন, উপযুক্ত পাতায় তাপ নিয়ন্ত্রণ, এই হেডলাইনগুলো জাস্ট পড়বা। শক্তি নির্গমন, অবিশ্রবণ প্রক্রিয়া, এই যে এই 12 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। পাতার পৃষ্ঠে কিছু পানিগ্রাহী লবণ জমা হয়, এই লবণগুলো দেখো ছত্রাকের পাতাকে রক্ষা করে, মানে ছত্রাকের হাত থেকে পাতাকে রক্ষা করে। হ্যাঁ, এই কথাটা গুরুত্বপূর্ণ। খাদ্য পরিবহন, পুষ্প, এই যে ফুলগুলো ফুটে, এটাও তোমার প্রস্তুতনের উপকারিতা। বৃষ্টিপাত যে হয়, পানি যদি প্রস্তুতন না করতো তাহলে সে এলাকায় বৃষ্টিপাতই হইতো না। ফলে যে এলাকায় বেশি উদ্ভিদ সে এলাকায় বেশি বৃষ্টিপাত। হ্যাঁ, এবার দেখো প্রস্তুতন বাষ্পীভবনের ভিতরে পার্থক্য আছে। এটা একটা শরীরবৃত্ত প্রক্রিয়া, এটা একটা ভৌত প্রক্রিয়া। হ্যাঁ, এটা চাপের উপর চাপ সৃষ্টি হয়, এটা চাপের কোনো উদ্ভব ঘটে না। এর আর্দ্রতা দেখা যায় পৃষ্ঠে, কিন্তু ওর দেখা যায় না। হ্যাঁ, এর প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওর কোনো প্রোটোপ্লাজমের ভূমিকা নাই। হ্যাঁ, এটা দেখবা। আমরা সালোক সংশ্লেষণ পর্যন্ত পড়বো। কয় মিনিট হয়েছে ক্লাসটা বলো তো? হ্যাঁ, ফুলের মতো শাকের গাছের বাকল। হ্যাঁ, ইমন, তুমি তো ভালোই পারো, ওয়ার্ড মিনিং এর খেলা খেলতে হবে এরকম, মানে গাছের বাকল। তাহলে দেখো আমি যদি একটা ডাল আঁকাই তাহলে তার মাঝখানে দেখবা শক্ত কাঠ থাকে, শক্ত কাঠ, এইটা হচ্ছে জাইলেম। মানে কাঠ। আর এর গাছের যে বাকল আছে না, বাকল বা ছাল, এগুলো কিন্তু নখ দিয়ে চাপ দিয়ে তুমি রস বের করতে পারবা। তাহলে গাছের যে চারি সাইডে নরম নরম অংশগুলো, এগুলো হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম ফ্লোমোস থেকে আসছে। অবিশ্রবণিক চাপ, হ্যাঁ, অবিশ্রবণের ফলে যে চাপ সৃষ্টি হয় তাকে বলে অবিশ্রবণিক চাপ। হ্যাঁ, বা অসমোটিক প্রেশার। প্লাজমোলাইসিস, এই দেখো এই ওয়ার্ডটা কিন্তু ভাঙা যায় কিভাবে দেখো। প্লাজমা মানে প্রোটোপ্লাজম, লাইসিস করবে মানে ভেঙে যাবে, যেমন লাইসোজোম পাইছিলাম। তাহলে যখন কোষের ভিতরে, এই মনে করো কোষের ভিতর থেকে যখন পানি বাইরে চলে আসবে তখন কোষটা এরকম ভেঙে চলে যাবে। হ্যাঁ, এইটাকে বলা হয় পানি কোষের বাইরে বেরিয়ে আসার প্রক্রিয়ার নাম সংকুচিত হয়ে যাবে, এবং এই প্রক্রিয়ার নাম প্লাজমোলাইসিস। প্রোটোপ্লাজম ভেঙে যাবে। টার্জিডিটি, হ্যাঁ, এটা একটা ধর্ম। হ্যাঁ, টার্জিডিটি একটা ধর্ম, আর টার্গার প্রেশার হচ্ছে তার ফল। কই চলে আসলাম এটা? আচ্ছা, পেয়ে গেছি। টার্জিডিটি একটা কি ধর্ম। অন্তঃবিশ্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে বলা হয় টার্জিডিটি। কোষের ভিতরে যখন পানি আসে তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় টার্জিডিটি, যে টান টান হয়ে যায়, কোষ প্রাচীরের পর্দাগুলো যখন টান টানময় হয়ে যায়, এটা হলো টার্জিডিটি, এটা হলো ধর্ম। আর যে প্রেশারটা ক্রিয়েট করে ওইটা হলো টার্গার প্রেশার। তাহলে এই স্ফীত চাপের কারণে কিন্তু পত্ররন্ধ্রগুলো খুলে যায়। হ্যাঁ, প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের উপর চাপ দিবে। দেখো এর ভিতরে কিন্তু প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমগুলো এই পর্দার গায়ে চাপ দিবে।
টান টান যে অবস্থা সৃষ্টি হবে সেটাকে বলে টার্জিডিটি, আর যে চাপটা সৃষ্টি হবে তার নাম টার্গার প্রেশার। শেষ দুইটা শব্দ একদম ক্লিয়ারলি বলে দিলাম। বাষ্পীভবন কি? ইভাপোরেশন। এটা খুব বানানটাও দেখবে স্পেলিংয়ে আসতে পারে, ফটোসিনথেসিস স্পেলিংয়ে আসতে পারে, হ্যাঁ একটু খেয়াল করো। আচ্ছা, ফটোসিনথেসিস আমাদের মূল পড়ায় চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের এটা একটু পড়তে হবে। কয় মিনিট ক্লাস হয়েছে একটু জানাও আমাকে। 1 ঘন্টা ওই কয় মিনিট হয়েছে? 52 মিনিট মেবি। হ্যাঁ, 52 মিনিটের কম, 50 মিনিট 45 মিনিট হয়েছে। আচ্ছা, আমাদের কিন্তু ফটোসিনথেসিসটা মেন লক্ষ্য ছিল, সেই জায়গায় চলে আসছে। দেখো, ফটো মানে আলো, সিন্থ মানে তৈরি, আর সিস মানে প্রক্রিয়া। তাহলে আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করবে, এটার নাম ফটোসিনথেসিস। তো ফটো মানে আলো না? আলো। তা আলো দিয়ে আমরা কি করি? কোনো কিছুকে পুড়াই ফেলি, তাই না? বার্ন করি, বার্ন, BURN, বার্ন। বার্ন মানে পুড়ে যায়, তাই না? তাহলে বিজ্ঞানে বার্নেস, ফটোসিনথেসিস শব্দটি ইউজ করে, বার্নেস। আর জনককে, এটা কমেন্ট করো, জনক, জনক 51টি। আচ্ছা, 51 মিনিট। আচ্ছা, তাহলে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করার নামে সালোক সংশ্লেষণ। এটা হচ্ছে কার্বনের যৌগকে কাজে লাগায়। তাহলে কি কি প্রয়োজনীয় উপাদান পরীক্ষা আসবে? নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপাদান নয়? কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল। এইগুলা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লাসটা দেখো কি হয়। দেখো, যদি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে এটিপি এবং এনএডিপি, প্রথম হচ্ছে আমি একটা, আমার বউ আছে, হ্যাঁ, সেই বউকে আমি একটা শাড়ি কিনবো। তো শাড়ি কিনতে গেলে আমাকে কিন্তু আগে থেকে টাকা লাগবে আমার পকেটে। সে টাকা হচ্ছে এই এটিপি আর এনএডিপি। আর যে শাড়িটা কিনবো তার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। হ্যাঁ, তাহলে উদ্ভিদ তার খাদ্য, খাদ্য মানে কি? কার্বোহাইড্রেট। মানে আমার বউয়ের শাড়ি, সেটা কিনতে গেলে কি করতে হবে? আমার টাকার প্রয়োজন, এই 2টা টাকা। তাহলে এই 2টা টাকা যদি আমি কোনো বসুন্ধরাতে মার্কেটে যদি যাই, এই 2টা জিনিস দেওয়ার পরে কিন্তু আমার এই কার্বন ডাইঅক্সাইডটা কাজে লাগাবে। তাহলে এই 2টা কেন প্রয়োজন? এই কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজন। এই 2টা কেন প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজন। এবং যখন এই কার্বন ডাইঅক্সাইড এই শাড়ি যখন কিনে, তখন উপজাত হিসেবে অক্সিজেনও তৈরি হয়। সেই অক্সিজেন নিয়ে আমরা আজকে বেঁচে আছি। তাহলে দেখো, এই এটিপি আর এনএডিপি যখন তৈরি করলো, এইটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আর এই যখন শাড়ি কিনলাম, এটা অন্ধকারে গিয়ে কিনতে পারবো, মানে দিনে কাজ করব আর রাত্রে গিয়ে বউয়ের জন্য শাড়ি কিনবো। তাহলে দিনে যখন কাজ করলাম, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর রাত্রে গিয়ে বউয়ের শাড়ি কিনলাম, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এখানে আলো লাগতেও পারে, না লাগতেও পারে। হ্যাঁ, অন্ধকারে গিয়ে শাড়ি কিনতেও পারি, নাও মানে করো তোমার এও কিনতে পারে। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগাচ্ছে, পানির সাহায্যে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে ফেলছে, এবং সাথে দেখো অক্সিজেন তৈরি করছে। তাহলে 6 12 6 12 6 6 6 12 6 6, এটা কিন্তু পরীক্ষা আসছিল একবার। কত অণু পানিকে কাজে লাগায়? 12 অণু, বাকিগুলো সব 6। এটা কিন্তু পরীক্ষা আসে। বলো তো কত অণু অক্সিজেন বের হয়, কত অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়, বলো তো। এখন তো অসমোটিক প্রেশার এটা পড়েছি, লাইসিস এটাও পড়েছি, এই যে আমাদের পড়ার টপিক। তাহলে বলো তো, কার্বন ডাইঅক্সাইড জারণ বিজারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া না শুধু জারণ বিক্রিয়া? কমেন্ট করো। 6। হ্যাঁ, বলো তো পানি কয় অণু কাজে লাগায়? এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি আর মানে তোমার সালোক সংশ্লেষণে? তাহলে এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, কিন্তু এটা আসবে পরীক্ষায়, জারণ এবং বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এবং এই যে অক্সিজেনটা তৈরি হলো, এইটা এই অক্সিজেনের উৎসকে, এর উৎস কি কার্বন ডাইঅক্সাইড না পানি? বলো তো, এই 2টা পরীক্ষা আসবে এখান থেকে, পানি না কার্বন ডাইঅক্সাইড। এখন পরীক্ষা আসে যে কাদের কাদের ক্লোরোপ্লাস্ট আছে আর কাদের কাদের ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে ক্লোরোপ্লাস্ট থাকে দেখো, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম। হ্যাঁ, ব্রায়োফাইটা মানে হচ্ছে তোমার মশ জাতীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা মানে কি? মশ জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, টেরিডোফাইটা মানে টেরিওন। হ্যাঁ, এটা কিন্তু তুমি ঘাসফড়িংও পাবা, মানে ডানা জাতীয় উদ্ভিদ। টেরি মানে ডানা। হ্যাঁ, টেরিডোফাইটা উদ্ভিদে পরে পড়েছো না? ফাইট মানে উদ্ভিদ। জিমনোস্পার্ম, জিমনো মাছে জিম করতে, যখন জিম করে কেউ, জিম করলে সে নগ্ন অবস্থায় থাকে না, ছোট ছোট কাপড় চোপড় পরেই তো সে জিম করে, তাই না? তাহলে সে নগ্নবীজ উদ্ভিদ, কে বলে জিমনোস্পার্ম। অ্যানজিওস্পার্ম কি? অ্যানজিওন মানে কি? রক্তনালী। তো রক্তনালী কিন্তু রক্তগুলোকে প্রবাহিত করার জন্য একটা ঢাকনির মানে একটা আবরণ লাগায়, তাই না? তাহলে অ্যানজিও মানে আবরণ জাতীয় জিনিস, যেটা রক্তকে ফ্লো করার জন্য চারি সাইডে একটা দেওয়াল নির্মাণ করতে হয়, মানে ভেসেল বা কন্টেইনার।
অ্যানজিওস্পার্ম মানে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, জিমনোস্পার্ম মানে নগ্নবীজী উদ্ভিদ, টেরিডোফাইটা মানে ডানা জাতীয় উদ্ভিদ। তাহলে কাদের কাদের থাকে না দেখো, সে, হ্যাঁ, সে বুড়ো, সে বুড়োটি কি হয়েছে, জিমে গেছে, হ্যাঁ, মানে তোমার অ্যানজির সাথে কি কোথায় গেছে, সে বুড়ো হয়ে, হ্যাঁ, সে বুড়োটি কি কোথায় গেছে, জিমে গেছে, অ্যানজির সাথে গেছে, সে বুড়োটি কোথায় গেছে, অ্যানজির সাথে জিমে গেছে, মনে রাখবে এটা। ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে কাদের কাদের মানে তোমার সালোক সংশ্লেষণ ঘটে দেখো, শৈবাল, লোহিত শৈবাল, বাদামি শৈবাল, হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল, এইটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া, হ্যাঁ, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াতে কি হয়, ক্রোমাটোফোর থাকে। সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম একটা কোষ, মাইকোপ্লাজমা। ক্লোরোপ্লাস্টের অবস্থান কোথায় কোথায় দেখো, এই দেখো সবুজ শৈবাল, ঋষিকা, মার্সেন্টা, এইগুলাতে। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে এবার দিন, তখন কিন্তু ভুল করলে চলবে না। তাহলে দেখো সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে, পাতায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে, এবং সবুজ পাতায় ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ। এটাও মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে, দেখবা। তাহলে এই তিনটা পয়েন্ট বুলেটের মতো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফটোসিনথেসিসের স্থান কোথায়, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। থাইলাকয়েড বুঝো, এই ধরো ক্লোরোপ্লাস্ট, আর এই যে থালার মতো এইগুলোকে বলা হয় থাইলাকয়েড, হ্যাঁ, এই যে থালার মতো এগুলো হয় থাইলাকয়েড। তাহলে এইগুলাতে হবে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে। স্থান যখন বলবে আর যখন অঙ্গাণু বলবে তখন এই ক্লোরোপ্লাস্টটাকে বলবা। আর ফটোসিনথেসিস অঙ্গ বলতে সবুজ পাতা। বলো তো মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটি, এটা অ্যান্সার করো তো, কেমন পারো। মানবদেহের সব থেকে বড় আবৃতবীজী উদ্ভিদ। আচ্ছা বলো তো মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটি, এবং মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি, এই দুইটা কমেন্ট করো। ক্লোরোফিল দেখো, ক্লোরোফিল কয় প্রকার আছে, ক্লোরোফিল দুই প্রকার, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। এদের পার্সেন্টেজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ হচ্ছে 75% আর বি হচ্ছে 25%, এটা পরীক্ষা আসে, হ্যাঁ। এবং ক্লোরোফিলের নাম কেন ক্লোরোফিল, দেখো ফিল মানে হচ্ছে পাতা, ফিল মানে কি, ফিল মানে হচ্ছে পাতা, আর ক্লোরো মানে সবুজ। তাহলে সবুজ পাতা কেন সবুজ, ক্লোরোফিল পিগমেন্ট থাকার কারণে বা বর্ণকণিকা থাকার কারণে। এখন পরীক্ষা আসবে জ্যান্থোফিলের বর্ণক নাম কি, হলুদ। ক্যারোটিন, জ্যান্থো শব্দের অর্থ হচ্ছে হলুদ, হ্যাঁ। তাহলে উদ্ভিদের যে পেঁপের রঙটা যে হলুদ হয়, এটা হচ্ছে জ্যান্থোফিল থাকার কারণে। ক্যারোটিন, এটা আছে ক্যারোট থেকে, গাজরের কালার কেমন, কমলা কালার, তাহলে ক্যারোটিন কমলা বর্ণের, হ্যাঁ। তাহলে ওই যে হলদে সবুজ বর্ণের ক্লোরোফিল এ, এটা একটু মনে রেখো, হ্যাঁ, হলদে সবুজ শব্দটা খেয়াল রেখো। ক্লোরোফিল বি দেখো কিছু সহজ, তাহলে প্রধান সক্রিয় অণু হচ্ছে ক্লোরোফিল এ, হ্যাঁ, মানে আমি ক্লাস নিচ্ছি, আমি প্রধান সক্রিয় অণু, আর বাকি আমাকে যারা হেল্প করছে এরা হচ্ছে অ্যান্টেনা, হ্যাঁ। তাহলে অ্যান্টেনা কারা, অ্যান্টেনা কমপ্লেক্স হচ্ছে তারাই যারা ক্লোরোফিল এ অণুকে হেল্প করে। তাহলে এ অণুকে কারা কারা হেল্প করবে দেখো, ক্লোরোফিল বি হেল্প করবে এই একে। এছাড়া দেখো আরও কিছু জিনিস আছে যারা হেল্প করে একে, হ্যাঁ, এই যে ক্যারোটিনয়েড, আবার তোমার হচ্ছে যে জ্যান্থোফিল, এরা সবাই মিলে ক্লোরোফিল একে হেল্প করে। এখন ভাব এই ক্লোরোফিলের সংকেত কেমন, ক্লোরোফিলের সংকেত এই দেখো C55H72O5 N4Mg। এইখানে দেখো সব একই, এখানে 72-এর জায়গায় 70, 5-এর জায়গায় দেখো 6, আর বাকিগুলো সেম। তাহলে দেখো আমি বলছিলাম না যে ম্যাগনেসিয়াম আয়ন কেন দায়ী, ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী। দেখছো কত সুন্দর না, ক্লোরোফিল অণু। সবচেয়ে ছোটো কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। আমাদের দেহের কথা বলেছি, আমাদের দেহে তো মাইকোপ্লাজমা থাকবে না, মাইকোপ্লাজমাটা নিম্ন শ্রেণীর জিনিস, হ্যাঁ, ছোট কোষ মাইকোপ্লাজমা। মানুষের দেহে স্কিন সাদিয়া সেবা, তোমরা তো অনেক মনোযোগী দেখছি, অনেকক্ষণ ধরে ক্লাসে একই সাথে রেসপন্স করছো, ভালো। তোমাদের দোয়া রইলো যেন ক্যাম্পাসে দেখা হয়, তাই না, কি এরকম ইচ্ছা আছে ইনশাল্লাহ, তাই না, পারবা তো, চান্স পাইতে পারবা, কার কার ইচ্ছা আছে বলো তো। ক্যাম্পাসে এসে বলিও যে হ্যাঁ আপনার ক্লাস একদিন করছিলাম, তখন তোমাকে চকলেট খাওয়াবো বা হচ্ছে তোমার আইসক্রিম খাওয়াবো, আর ক্লাসটা কেমন লাগলো একটা রিভিউ দিও মেন গ্রুপে, হ্যাঁ, যদি সত্যিকার ভালো লেগে থাকে, আর না লাগলে দিতে হবে না। আচ্ছা এখানে অনেক কিছু কথা লেখা আছে, এতগুলো লাগবে না আমাদের কিছু। ফাইকোবিলিনস, হ্যাঁ, ফাইকোবিলিনস দেখো, ফাইকোবিলিন কী জিনিস,
নীল রং এবং লাল রং মিলে হয় ফাইকোবিলেন্স। নীল নীল রঙের মানে কি ভাই? ফাইকোসায়ানিন। নীল নীল, আফসানাপুর টেকনিক, নীল লিন। হ্যাঁ, তাহলে নীল রং কি হবে? সায়ানিন। সায়ানো মানে নীল। সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানোফাজ, সায়ানোকোবালিন, আবার সায়ানো তোমার হচ্ছে সায়ানো, আরও অনেক জায়গায় কিন্তু সায়ানো শব্দটি আছে, যেমন পটাশিয়াম সায়ানাইড। হ্যাঁ, অনেক শব্দ আছে না এটা? তো সায়ানো শব্দটা তো নীল। পটাশিয়াম সায়ানাইড কে খেয়ে মারা যায়? প্রীতিলতা। প্রীতিলতা যদি পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা যায় তাহলে তার বর্ণ কেমন হয়েছিল? তার দেহের গা নীল বর্ণ। তাই বিষাক্ত কোনো কিছুকে বলা হয় সায়ানো। হ্যাঁ, যেমন সাপে কামড়ালে সায়ানাইড থাকে ওখানে, নিউরো টক্সিক বিষগুলো। ভাইয়া আইসক্রিম আইসক্রিম খাওয়ার জন্য হলেও চান্স পেতে হবে ইনশাল্লাহ। ক্যাম্পাসে আসিও, বলিও যে ভাইয়া আমি চান্স পাইনি, তাও খাবো আইসক্রিম, সমস্যা নেই। তাহলে সালোক সংশ্লেষণের জন্য মূল পিগমেন্ট কোনটি? ক্লোরোফিল এ। হ্যাঁ, আর কিছুক্ষণ ক্লাস হলে আমাদের শেষ করে দেবো। হ্যাঁ, আমাদের 1 ঘন্টা 10 মিনিটের মতো ক্লাস নিব, 2টা ক্লাসে শেষ করতে হবে। তাহলে চিন্তা করো, এবার দিন কিন্তু 16 তারিখে ক্লাস, সবাই থাকবা। আজকে তো যা আসো সবাই ভালোই, তোমাদের দোয়া রইল। কারা কারা আসো একটু দেখি, নাম পড়ি। তাসমিয়া জান্নাত, সানজিদা ইসলাম, লাবণ্য, তাহলে মনে থাকবে। সাজিয়া ইমন, তাসনিয়া জান্নাত, আরিফুল, সুমো। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, লাল আর নীল মিলে হয় ফাইকোবিলেন্স। শেষ। তাহলে ফাইকো এরিথ্রিন, এরিথ্রো মানে এরিথ্রোসাইট থেকে আসছে, মানে এরিথ্রো মানে লাল। হ্যাঁ, আর ফাইকো মানে ওই নিম্ন শ্রেণীর শৈবাল, ছত্রাক, এগুলোকে বোঝাতে ফাইকো ইউজ করা হয়। আচ্ছা, ফাইকোসায়ানিন এই দুইটা, এখানে দেখো 44, এখানে দেখো 46, বাকিগুলো দেখো একই। হ্যাঁ, তাহলে ফাইকোরিথ্রিনের সংকেত আসবে? হ্যাঁ আসবে। জাহাঙ্গীরনগর ওইসব ভার্সিটির পরীক্ষার জন্য এগুলোতে আসে। হ্যাঁ, আলোর পরিচয়, আলো এক ধরনের কি একটা ওয়েভ, হ্যাঁ, বা তড়িৎচুম্বকীয় বিকিরণ। সূর্যের আলো যখন ক্লোরোফিলের গায়ে এসে পড়ে তখন ওখান থেকে এই যে ম্যাগনেসিয়াম আসছে না, মনে করো এই হচ্ছে পাতা, পাতার হচ্ছে ক্লোরোফিল অণু। ক্লোরোফিলের অণুর সংকেত কি? C55, H72, হ্যাঁ, O5, N4, Mg, এরকম না সংকেত। তো এই যখন সূর্যের আলো এসে এই ম্যাগনেসিয়ামের এসে পড়ে তখন এখান থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে যায়। এই ম্যাগনেসিয়ামের জায়গা থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে যায়, তখন ম্যাগনেসিয়াম 2+ হয়। ওই 2টা ইলেকট্রনকে কাজে লাগায়ে তোমার ওই এডিপিকে এটিপিতে কনভার্ট করে ফেলবে, ওই শক্তিকে কাজে লাগিয়ে। তাহলে দেখো, ছিল সূর্যের আলো, সেটা এডিপিকে এটিপিতে কনভার্ট করে ফেলছে প্রাণীর দেহে। তাহলে দেখো কোথায় সূর্য আর কোথায় প্রাণীর দেহের কনভার্সন তৈরি হলো, দেখলা? এইটাকে বলা হয় রাসায়নিক, এই দেখা হয় তোমার তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা। বুঝতে পেরেছো? ক্লাস যদি নোট করো তাহলে ক্লাসের নোটটা আমাদের মড গ্রুপে দিও। হ্যাঁ, তোমার নোট যদি ভালো হয় তাহলে মনে করো একটা প্রাইজ থাকবে তোমার জন্য আমার পক্ষ থেকে, বলিও। হ্যাঁ, একটু রিভিউ দিও। দেখো, আলোর হিসাব করা হয় ন্যানোমিটারে। আর হচ্ছে এখান থেকে ফোটন কণা কি জিনিস? এই যে হাইড্রোজেন পরমাণু থেকে যে হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হওয়ার সময় যে শক্তিটা বিকিরণ হয়, ওইটা হচ্ছে একটা রে মানে একটা ফোটন কণা। হ্যাঁ, এগুলো খুব এক গুরুত্বপূর্ণ, যারা কেমিস্ট্রির জন্য অহরহ পড়েছো। এই যে কি বর্ণ এটা পরীক্ষায় আসে, দেখো সায়ানিন মানে নীল, হ্যাঁ, এরিথ্রিন মানে লাল, হলুদ, জ্যান্তোফিল। বলো তো তাহলে ফিওফাইটিন কেমন বর্ণের শৈবাল? ফিওফাইটিন, এইগুলো কমেন্ট করো। আমি তোমার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ধরছি। এগার এটা কোন শৈবালের সঞ্চিত খাদ্য? এবং এই যে আমরা পড়ি হচ্ছে তোমার ব্রাউন শৈবালের সঞ্চিত খাদ্য কি? এটা পারবা? এগুলো কমেন্ট করো তো দেখি কেমন পড়াশোনা করতেছো তোমরা। শর্টের বাইরে আমরা এক্সট্রা ট্যালেন্ট একটা ব্যাচ নিয়ে আসছি। হ্যাঁ, মানে আপু নিয়ে আসবে, ওইখানে আমি শর্টের বাইরেগুলা এরকম প্রতিটা লাইন ধরে ধরে পড়াবো, এবং সেখানে ওয়ার্ড মিনিংয়ের খেলা আছে, ওই খেলাগুলো আমরা বলবো একটার সাথে একটা। আমরা এ পর্যন্ত কিন্তু এমন একটা ওয়ার্ড মিনিং যায়নি যেটার আমরা ওয়ার্ড মিনিং বলিনি। যেহেতু সামনে আসছে না তাহলে বলবো কীভাবে, বলো? এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এটা। এই যে পাতার উপর আলো, সূর্যের আলো এসে পড়লো, তার কত পার্সেন্ট শোষিত হয়? 83%। বা কত পার্সেন্ট প্রতিফলিত করে নেয়? 12% প্রতিফলিত করে। আর 1% কি করে দেখো, দেখো বাকি 5% এই মাটিতে চলে আসে। তাহলে উদ্ভিদের পাতায় 83% আলো শোষিত হয়, 12% রিফ্লেক্ট করে দেয়, আর হচ্ছে তোমার 5% মাটিতে চলে যায়। হ্যাঁ, আর ওই যে 0.3 থেকে 3.5% ক্লোরিন অন্যান্য রঞ্জক পদার্থ দ্বারা শোষিত হয়। এটুকু জানলে এনাফ। লাল আলোতে বেশি সালোক সংশ্লেষণ হয়, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসার জন্য একটা প্রশ্ন।
রেড লাইট। হ্যাঁ, ফটোসিস্টেম 1 আর 2 পড়াই আমরা শেষ করে দেবো ক্লাস, জাস্ট আর কয়েক মিনিট। ফটোসিস্টেম 1 আর 2 পড়লে আমাদের শেষ, আমরা ওই এটা পড়বো। হ্যাঁ, ফটোসিস্টেম কী জিনিস? ফটোসিস্টেম একটা গুচ্ছ, অনেকগুলো পিগমেন্ট, অনেকগুলো হচ্ছে তোমার অ্যান্টেনা, সহযোগী পিগমেন্ট, ক্লোরোফিল, এগুলো একসাথে মিলে একটা ইউনিট হিসেবে কাজ করে, এই ইউনিটকে বলা হয় ফটোসিস্টেম। হ্যাঁ, তাহলে ফটো মানে আলো, সিস্টেম মানে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার 3টা এলাকা আছে। মনে করো যে এখানে তো লেখার জায়গা নাই, এই দেখো এই একটা ফটোসিস্টেম, তো 3টা এলাকা। একটা হচ্ছে সে আলোটা প্রথম কি করবে, দেখো প্রথম আলোটা বিক্রিয়া কেন্দ্র থাকবে, তারপরে কি করবে, আলো শোষণ করবে, তারপরে কি করবে, ইলেকট্রন গ্রহীতার কাছে দেবে। তাহলে দেখো ইলেকট্রন প্রথম আলোটা সে, এই হচ্ছে তোমার বিক্রিয়া কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র থেকে এখানে ইলেকট্রনটা শোষণ, এই আলোটা শোষণ করবে, শোষণ শেষে এই আলোটাকে কাজে লাগিয়ে একটা ইলেকট্রন বাইরে বের করে দিবে। এইটা হচ্ছে তোমার একটা ফটোসিস্টেমের কাজ। এবং ফটোসিস্টেম কয় প্রকার আছে? 2 প্রকার, একটা ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। এবার কেন এটার নাম 1, কেন এটার নাম 2? ফটোসিস্টেম 1টা হচ্ছে প্রথম আবিষ্কৃত হয়েছে 300 মিলিয়ন পূর্বে। হ্যাঁ, আর এ দেখো ফটোসিস্টেম 1 আগে আবিষ্কার হয়েছে, ফটোসিস্টেম 2 পরে আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তাই এদের নামকরণ 1, 2 বলা হয়েছে। ফটোসিস্টেম 1 যেটা প্রথম আবিষ্কার করা হয়েছিল, সে দেখলো যে 700 ন্যানোমিটারের আলোগুলোকে সে নিজের ভিতরে ধারণ করতে পারতেছে বা শোষণ করতে পারতেছে। এটা হচ্ছে ক্লোরোফিল এ অণুটি। হ্যাঁ, ক্লোরোফিল এ অণু। আর ফটোসিস্টেম যেটা বি বা হচ্ছে 2, সেটা হচ্ছে ক্লোরোফিল এ অণু, কিন্তু সেটা 680 ন্যানোমিটার তরঙ্গের দৈর্ঘ্যকে সে শোষণ করতে পারে। এই 3টা অংশ ফটোসিস্টেমের, এটা হচ্ছে আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র আর ট্রান্সপোর্ট চেইন। ট্রান্সপোর্ট চেইন মানে ইলেকট্রনটা স্থানান্তরের জন্য। তাহলে 3টা অংশ, এটা হচ্ছে আলো কেন্দ্র, আলোক শোষণ অংশ, আর এটা হচ্ছে তোমার ইলেকট্রনটা এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়ার জন্য ট্রান্সপোর্ট সিস্টেম। এই 3টা অংশ নিয়ে হচ্ছে একটা ফটোসিস্টেম। এরা দুইজনই গঠনগতভাবে একই, জাস্ট আগে পরে আবিষ্কারের কাহিনী। ফটোসিনথেটিক ইউনিট হিসেবে একটা গুচ্ছ হিসেবে কাজ করে। হ্যাঁ, এদেরকে বলা হয় কোয়ান্টোসোম। তাহলে পরীক্ষা কিন্তু আসবে। হ্যাঁ, কোয়ান্টোসোম জিনিসটা কি? আর ওই যে ভুট্টা উদ্ভিদ, আর এই উদ্ভিদে হচ্ছে তোমার কতটুকু পানি প্রস্তুতন করে দেয় খেজুর গাছে, এই সেই কিন্তু ওর সাথে মিল পাবা। দেখো 300 থেকে 400, আমি বলছিলাম না ফটো পিগমেন্টের সাথে একটা মিল পাবো, ওই দেখো 300 থেকে 400, দেখছো? বা লোহিত শৈবালে 11 ভেরি গুড। জিঙ্কু, জিঙ্কানা করো না কোনো করে একটা গান আছে না, জিঙ্কু। তাসনিম জান্নাত, সুমু। তোমরা ভালোই পড়াশোনা করতেছ। ফিওফাইটা কেমন ধরনের শৈবাল? লাল, নীল, বাদামি, বলো অ্যান্সার বলো। এই ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, এইটা জাস্ট যদি বুঝতে পারো তাহলে মনে করো এই অধ্যায়ে অনেক বড় জিনিস তুমি শিখে ফেলাইছো। এ দেখো আলোক ফোটন আসছে, সেখান থেকে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট চেইন, আর এসে আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র, আলোক শোষণ অংশ আর ট্রান্সপোর্ট চেইন। তাহলে একটা পিগমেন্টের কী কী অংশ থাকে পড়ে ফেললাম। এখন এই ফটোলাইসিসের জন্য সহায়তা করে কোন 2টা অঙ্গ? দেখো আমরা যখন এই পাতা যখন পড়ি, এই পাতার ভিতরে কিন্তু পানি থাকে, তাই না? এই পানিটা কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে এসে ভেঙে যায়। হ্যাঁ, তো ভেঙে কি কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে, আবার ইলেকট্রন তৈরি হবে, আর হাইড্রোজেন আয়ন তৈরি হবে। হ্যাঁ, তাহলে এই 3টা জিনিস তৈরি হয় একটা ইলেকট্রন ওই পানি ভাঙনের ফলে। এই পানি ভাঙন প্রক্রিয়াকে বলা হয় স্থলক বিভাজন বা ফটোলাইসিস। হ্যাঁ, এখন এই যে ইলেকট্রনটা তৈরি হলো পানি ভাঙনের মাধ্যমে, এই ইলেকট্রনটা তোমার ফিওফাইটিন, মানে তোমার ফিওফাইটিন থেকে শুরু করে ফেরিডক্সিন, প্লাস্টোকুইনোন, একে অপরের সাথে সাথে যে ইলেকট্রনটা দিয়ে দেবে। এবার আমি একটা তোমার এই দেখো পানি ভেঙে দেখো কি হয়েছে, হাইড্রোজেন তৈরি হয়েছে, ইলেকট্রন এবং পানি। এখন ভাই পানি ভাঙনের উপকারিতা কি? পানি ভাঙনের উপকারিতা ভালো করে চিন্তা করো। পানি যদি না ভাঙি তারা আমাকে টাকা দিবে না, মানে জোনে আমার টাকা দিবে না, সেই টাকা দিয়ে তো আমি বইয়ের শাড়ি কিনবো, তাই না? তাহলে পানি ভাঙতে হবে। এই পানি ভাঙনের ফলে যে ইলেকট্রনটা তৈরি হলো, এই যখন এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে যাবে, তখন একটা শক্তির পার্থক্য ঘটবে। ওই শক্তিকে কাজে লাগিয়ে এডিপিকে একটা ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করবে। আর এইটা হচ্ছে সে টাকা। এই টাকাকে কখন তৈরি করলো? দিনের বেলায় তৈরি করলো, তাই এটা আলোক নির্ভর পর্যায়। বুঝতে পেরেছো? এই টাকাকে কাজে লাগিয়ে এবার অন্ধকারে গিয়ে শাড়ি কিনবে, অর্থাৎ এই টাকাকে কাজে লাগিয়ে এই কার্বন ডাইঅক্সাইড বিজারণ করে তোমার পানির সাথে বিজারণ করে তোমার এই C6H12O6 তৈরি করবে। আর এইটা হচ্ছে সালোক সংশ্লেষণের সংজ্ঞা। এইটাই সালোক সংশ্লেষণের সংজ্ঞা, যে দিনের বেলা টাকা ইনকাম করবে, সেই টাকা দিয়ে কাজে লাগে এই দুইটাকে যুক্ত করবে, করে ওই খাবার তৈরি করবে C6H12O6। তাহলে এইটা হচ্ছে নিরপেক্ষ পর্যায়, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়।
এই হচ্ছে সালোক সংশ্লেষণ, বুঝতে পেরেছ? এখন আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে এই ইলেকট্রনটা এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যায় ওইটাই পড়ব, বুঝতে পেরেছ? আমাদের এখন পড়াশোনার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ইলেকট্রনটা যে ফটোলাইসিসের মাধ্যমে ভাঙলো, এই ইলেকট্রনটা এখন কোথায় 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 যাবে, গিয়ে ওই এটিপিটা তৈরি কীভাবে করবে, এইটা আমাদের পড়াশোনার বিষয়। আমাদের কিন্তু এখন এই বিষয়টা আমাদের যাব হচ্ছে C4 C3 চক্রে, এগুলো গিয়ে সংগঠিত হবে এর নিচে দুইটা। তাহলে এইটা হচ্ছে সালোক সংশ্লেষণের মূল বেসিক, বুঝতে পেরেছ? বাদামি, হ্যাঁ থ্যাংক ইউ। শরীফুল আলম, তুমি পেরেছ। তোমরা একটু ক্লাসের নোটটা করে মেন গ্রুপে পোস্ট দিও, হ্যাঁ রিভিউ দিও একটু। দেখো দুইটা ইলেকট্রন তৈরি হয় একটা আলো ভাঙন, ওই পানি ভাঙনের ফলে। দেখো পানির অক্সিডেশনের মাধ্যমে দুইটা ইলেকট্রন তৈরি হলো। সেই ইলেকট্রন দুইটা দেখো একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটায় চলে যাবে। চলো একটু পড়ে আসি। প্রথমে দেখো আলো পড়লো ক্লোরোফিল অণুর গায়ে, সেটা হচ্ছে ক্যাচ করলো ফটোসিস্টেম দিয়ে। ক্যাচ করে ইলেকট্রনটা এই ফটোসিস্টেমের ভিতরে কিন্তু ক্লোরোফিল লুকায়িত, ওই ক্লোরোফিলের যে ম্যাগনেসিয়াম ছিল না, ওখান থেকে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিবে। এই সেই ইলেকট্রন, এই ইলেকট্রনটা আরেকজনের কাছে দিচ্ছে। দেখো প্লাসটা কুইনন, মানে একটার সাথে একটা চলে যাবে। সেই চলে যাওয়ার কাহিনীটা আমরা এতক্ষণ পড়বো। এখন ভাই এই ইলেকট্রন কয়ভাবে যাইতে পারে? উত্তর হবে দুইভাবে যাইতে পারে। এখন এই ইলেকট্রনগুলো কাঁধে করে নিয়ে যাবে কারা কারা, এইগুলো একটু পড়ে নিই এক নজরে, জাস্ট এক নজরে। ইলেকট্রনগুলো কারা কারা ঘাড়ে করে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাই তো তোমার ওই এডিপি থেকে এটিপি তৈরি করবে, তাই না? এর ঘাড়ে করে ইলেকট্রনগুলো নিয়ে যাওয়ার ফলে যে শক্তিটা তৈরি হবে, এই এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে তো আমার তো এটা তৈরি করতে হবে। কারা কারা ঘাড়ে করে নিয়ে যাবে ইলেকট্রনগুলো? এক নম্বর পয়েন্ট ভিওফাইটিন। ওই ফিও বলছিলাম না বাদামি, হ্যাঁ ফিও, এ দেখো এই ফিও, ওই আমি বলছিলাম না ফিওফাইটা শৈবাল, বাদামি শৈবাল, এ দেখো ফিও এখানেও আছে। তাহলে দেখো এখানে ক্লোরোফিল এ অণু বাহক হিসেবে কাজ করবে। প্লাসটা কুইনন, এই কুইনন শব্দটি এসেছে কাইনেটিক এনার্জি থেকে, মানে গতিশীল। তাহলে দেখো চলনশীল, কাইনেসিস কাইনেটিক এনার্জি পড়ি না? এই দেখো কুইনন, কুইনন মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে চলনশীল। এই দেখো চলনশীল, মুক্তভাবে চলাচল করতে পারবে। সাইটোক্রোম, ক্রোম মানে কিন্তু কালারফুল, তাহলে এরাও কালারফুল হবে। হিম গ্রুপ বিশিষ্ট, পরীক্ষা আসবে কিন্তু, হ্যাঁ। আবার দেখো প্লাসটা সায়ানিন, এই দেখো সায়ানিন মানে নীল, তাহলে কপার হচ্ছে নীল বর্ণ দেখায়, তাহলে কপার হচ্ছে এখানকার ইলেকট্রন বাহক হবে। ওই দেখো কপার, এটা কিন্তু পরীক্ষা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেরিডক্সিন, ফেরিডক্সিন দেখো ফেরাস, লোহা। শুধু একটু মনোযোগ দাও, আমরা কিন্তু মেন পড়ায় চলে আসতেছি। এতক্ষণ ধরে যা পড়াইছিলাম ওটা কিন্তু গুরুত্বপূর্ণ না। এখন তুমি যদি একটু মনোযোগ থাকতে পারো, ইনশাল্লাহ তোমার এই অধ্যায়টা জাস্ট 2টা ক্লাস দিব আমাকে, তোমাকে আমি একটা সুন্দর একটা উদ্ভিদ সারিত্ব উপহার দিব। তুমি জাস্ট একটু মনোযোগ দাও, হ্যাঁ। ফেরিডক্সিন শব্দটাকে ফেরাস, ফেরাস সালফেট, শেষ। এরা ইলেকট্রন কী করবে? ঘাড়ে করে 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 নিয়ে যাবে, দেখছো? আচ্ছা যাই হোক, এবার এনএডিপি রিডাকটেস, হ্যাঁ রিডাকটেস মানে বিজারিত, মানে সে অবশ্যই ইলেকট্রন আগে থেকেই কী আছে, সে বিজারণ করায়। রিডাকটেস সে বিজারণ করাবে কাউকে, মানে সে ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে, বুঝতে পেরেছো? রিডাকটেস মানে সে বিজারিত, মানে সবসময় গ্রহণ করার জন্য ব্যস্ত। আচ্ছা ওটা তোমার বোঝার দরকার নেই, জাস্ট বললাম, হ্যাঁ। প্রধানত অসমোসিস প্রক্রিয়া কোষের ভিতরে পানি প্রবেশ করে, এটা জাস্ট মনে রাখো। ফটোলাইসিসের মাধ্যমে আবার ভাঙবে, হ্যান ত্যান আবার কাহিনী, সেগুলো করা, যে অক্সিজেন তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে, একটি ইলেকট্রন তৈরি হবে, সেই কাহিনীগুলো আবার বলতেছি, আমরা কিন্তু ওগুলো পড়বো না। এবার আমরা হচ্ছে মূল ছকে চলে যাব। এখানে একটা কথা বলা আছে, দেখো উচ্চ বলয় থেকে নিম্ন বলয়। যখন আলোটা এসে পড়ছিল তখন ক্লোরোফিলের বলয় আছে, হ্যাঁ, এটা হচ্ছে নিম্ন বলয় থেকে উচ্চ বলয়ে যাবে। আবার যখন উচ্চ বলয় থেকে নিম্ন বলয়ে আসবে তখন একটা বিকিরণ হবে, এটাকে বলা হয় ফ্লুরেসেন্স, হ্যাঁ। এটা এত কাহিনী তোমার জানার দরকার নেই, এগুলো পরীক্ষা জীবনে আসবে না। আর উদ্ভিদে দেখো ফটোসিনথেসিস হয় প্রধানত পাতায়, এটুকু মনে রাখবা। আমাদের মূল দরকার আমাদের কাহিনী বা ছকটা, এই যেটা একটা আছে না, একটা দেখবা আমাদের একটা ফ্লো চার্ট আছে, ওই চার্টটা আমাদের শিখতে হবে। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন, মানে আমরা এখন পড়তেছি কিন্তু কি বলতো, এডিপি। একটুকুন থাকো ক্লাসে, দেখবা ভালো লাগবে। এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে। এখন এই যে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলো, এইটা দুইটা প্রক্রিয়া আছে, একটা সক্রিয় ফসফোরিলেশন, ফটোফসফোরিলেশন। ফটোফসফোরিলেশন, ফটো মানে আলো, ফসফেট মানে ফসফেট যুক্ত করবে, লেশন মানে যুক্ত। ফটোফসফোরিলেশন মানে আলোর শক্তি দিয়ে এই এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে আবার এটিপি তৈরি করে দিতে হবে। এইটা হয় দুই প্রক্রিয়া, এটা আছে চক্রীয় ফটোফসফোরিলেশন, এটা অচক্রীয়। এখন দেখো এইটা কি এটা অচক্রীয়। এটা কোন প্রাণীর দেহে ঘটে? এটা
উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে, আর চক্রীয় যেটা সেটা অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে। এই দুইটা কথা বলে আমরা ক্লাস শেষ করে দেবো। জাস্ট এই শখটাই বুঝাবো যে ভাই এটা কীভাবে হয়। তাহলে মনোযোগ দিয়ে দেখতে থাকো। হ্যাঁ, এইটা কিন্তু আমার সব থেকে মূল টার্গেট ছিল আজকের পড়ানোর। এটা কী ভাই? অচক্রীয়। কাদের হয়? কমেন্ট করতে থাকো। কাদের হয়? উন্নত উদ্ভিদের। চক্রীয় কাদের হয়? অনুন্নত উদ্ভিদের। তাহলে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে কী হয় ভাই? এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, 1 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে কোষের ভিতর, থাইলাকয়েডের ভিতর, আর থাইলাকয়েডের বাইরে। হ্যাঁ, এখন এই থাইলাকয়েড মেমব্রেনের গায়ে তো ফটোসিস্টেমগুলো সাজানো থাকবে। দেখো ফটোসিস্টেম, একটা ফটোসিস্টেম, দুইটা ফটোসিস্টেম। নাম কি? ফটোসিস্টেম 2, যেটা 680 রেঞ্জের আলোগুলোকে ক্যাচ করবে। ফটোসিস্টেম 1 সেটা হচ্ছে 700 আলোকে ক্যাচ করবে। তাহলে দেখো সূর্যের আলো ফটোসিস্টেম 1 এর গায়ে পড়লো আলোটা, তাহলে এখানে যে ম্যাগনেসিয়াম অণুটা থাকবে, এখানে তো ক্লোরোফিল দিয়েই তো তোমার ফটোসিস্টেম গঠিত, তাই না? ক্লোরোফিল অণু, অন্য পিগমেন্টগুলো দিয়েই তো ফটোসিস্টেম 2 গঠিত। এখন আলোটা এখানে পড়লো আর ফটোসিস্টেম 1 এর উপরে গিয়ে আলোটা পড়লো। এখন পরীক্ষায় প্রথম প্রশ্ন আসবে, চক্রীয় ফটোফসফোরেশন কাদের হয়, অচক্রীয় ফটোফসফোরেশন কাদের হয়? একটা প্রশ্ন, কমেন্ট করো। 2 নম্বর প্রশ্ন, এটা তো আমরা অচক্রীয় পড়তেছি, তাহলে এইখানে কোন কোন ফটোসিস্টেম অংশগ্রহণ করে? ফটোসিস্টেম 1 + 2, 1 + 2, এবং 2 ফটোসিস্টেমের পরে আলো পড়লো, প্রথম পড়লো। এবার এখানে ম্যাগনেসিয়াম অণু আছে, এখানেও ম্যাগনেসিয়াম অণু আছে। তাহলে ভাই এদের কাজ কি? এদের কাজ কি? এরা 680 রেঞ্জের আলোকে ক্যাচ করতে পারে, আর এরা 700 রেঞ্জের আলোকে ক্যাচ করতে পারে। একটুক্ষণ দাঁড়াও, দেখো কেমন লাগে ক্লাসটা। তাহলে এরা 2 আলোকে গ্রহণ করে, এখান থেকে ইলেকট্রন দিয়ে এই ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে প্লাস্টোকুইনোনের কাছে গেল, আর এখান থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে ফেরিডক্সিনের কাছে গেল। এবার প্লাস্টোকুইনোন সাইটোক্রোম এফকে দিল। এটাগুলো কিন্তু ফিওফাইটিন, না? সাইটোক্রোম, ফিওফাইটিন, প্লাস্টোকুইনোন, হ্যাঁ, ফেরিডক্সিন, এগুলো কিন্তু বাহক, ইলেকট্রনগুলোকে ঘাড়ে ঘাড়ে করে নিয়ে যায়, বুঝছো? তাহলে এই প্লাস্টোকুইনোনের কাছে 2টা ইলেকট্রন দিল, এ দিল সাইটোক্রোম এফকে, এফ দিল প্লাস্টোসাইনিনকে, দেখো প্লাস্টোসাইনিন যেটা নীল রঙের দেখতে, এ দিবে একে। ভাইয়া এ কেন একে দিবে 2টা ইলেকট্রন? কারণ এখান থেকে 2টা ইলেকট্রন অলরেডি ফেরিডক্সিনকে দিয়ে ফেলাইছে, ফলে এখানে একটা ঘাটতি পড়ে গেছে। সেই ঘাটতি পূরণের জন্য প্লাস্টোসাইনিন একে 2টা ইলেকট্রন দিবে। এখন দেখো, তাহলে এটা করে এইভাবে চলে গেল না ইলেকট্রনটা, গিয়ে সেই ইলেকট্রনটা এখানে গিয়ে এইখানে দিয়ে বেরোয় চলে যাবে। তাহলে দেখো তো, এই ইলেকট্রনটা কি এইভাবে গিয়ে আবার এর কাছে গিয়ে ফেরত আসছে? না। তাই এই কারণে এটার নাম অসক্রিয়। বুঝতে পেরেছ? ইলেকট্রনটা এখান থেকে উৎক্ষিপ্ত হইলো, হয়ে একদম ওই জায়গায় গিয়ে ইউজ হয়ে গেল। কিভাবে ইউজ হয়েছে দেখো, ওই ইলেকট্রনটা এই এনএডিপিকে বিজারিত করেছে। এনএডিপি এখানে H+ আকারে ছিল, এখানে এনএডিপিটা বিজারিত অবস্থায় থাকার কারণে ইলেকট্রন সে গ্রহণ করে নেয়, করে সে এইটা আর এইটাকে এইটাই কনভার্ট করে দেয়। তো ফলে কিন্তু ওখানে ইলেকট্রনটা ইউজ হয়ে গেছে, ফলে এখানকার ইলেকট্রন কিন্তু অলরেডি ঘাটতি পড়ে গেছে। 2 নম্বরের কাছে ইলেকট্রন, 2 নম্বর ফটোসিস্টেমের ইলেকট্রন কিন্তু ঘাটতি পড়েছে। সেই ঘাটতি পূরণের জন্য এখানে পানিটা ভাঙবে বা ফটোলাইসিস হবে। তাহলে বলো তো, চক্রীয়তে ফটোফসফোরিলেশন হবে না অচক্রীয়তে ফটোফসফোরিলেশন হবে? উত্তর হবে অচক্রীয়তে হবে। দেখো কেন? কারণ এই পানিটা ভাঙনের ফলে একটা ইলেকট্রন তৈরি হয়, হাইড্রোজেন তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়। সেই ইলেকট্রনটা এইখানে ঘাটতিটা পূরণ করবে। এখানে কিন্তু ঘাটতি হয়নি, সেই ঘাটতি কিন্তু প্লাস্টোসাইনিন পূরণ করে দিচ্ছে একে। বুঝতে পেরেছো? হয় না? এবার দেখো, এই কেন ফটোলাইসিস হইতে হলো? ইলেকট্রন ঘাটতি হয়েছিল, তাই এখান থেকে সূর্যের আলো পড়ার কারণে ইলেকট্রনটা প্লাস্টোকুইনোনকে দিয়েছিল, ফলে এখানে ঘাটতি পড়েছিল, সেই ঘাটতি পূরণের জন্য পানিটা ভাঙতে হয়েছে। তাহলে এখানে কোনো অনেক রকম প্রশ্ন আসছে। 1 নাম্বার হচ্ছে, কয়টা ফটোসিস্টেম অংশগ্রহণ করে? 2টা। এখানে কি পানি ভাঙে কি ভাঙে না? ভাঙে। কেন ভাঙে? কারণ ঘাটতি হয় তাই। এখানে এনএডিপিকে বিজারিত হয়। দেখো এনএডিপিকে বিজারিত মানে কি? হাইড্রোজেন যুক্ত করে দিচ্ছে। দেখো হাইড্রোজেন যুক্ত করে দিচ্ছে, এই যে হাইড্রোজেনগুলোর ভিতরে ঢুকছে না, ঢুকে হাইড্রোজেনকে যুক্ত করে দিচ্ছে। এখন ভাই এই চ্যানেলটাকে বলা হয় এটিপি চ্যানেল। হ্যাঁ, এর ভিতর দিয়ে দেখো হাইড্রোজেনগুলোকে বাইরে চলে যাচ্ছে। কেন? কারণ এই জায়গায় দেখো বারবার পানি ভাঙছিল, পানি ভাঙনের ফলে এই যে ভিতরের তলে বেশি পরিমাণ হাইড্রোজেন তৈরি হয়েছে, ওই হাইড্রোজেনগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে এই পথ দিয়ে। যখন এই পথ দিয়ে যাচ্ছে তখন এটা ফনফন করে ঘোরার ফলে এই এটিপিকে কনভার্ট করে ফেলছে। দেখো এটা কিন্তু তোমার পুরোটাই শ্রম দিচ্ছ, টাকা কিন্তু তুমি এই জায়গায় পাচ্ছ। এই ইলেকট্রনটা যখন এই জায়গা থেকে এই জায়গায় মানে চলে যাচ্ছে, তখন একটা ইলেকট্রনের শক্তি তৈরি হচ্ছে। সেই শক্তিকে কাজে লাগিয়ে এই এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এই এটিপি তৈরি করে ফেলছে।
আর এই এটিপিটাই দেখো উপরে দেখো, এই এটিপিটাই দেখো কি হচ্ছে, এই কেলভিন চক্র গিয়ে অংশগ্রহণ করছে। আর এই কেলভিন চক্র কিন্তু C3 চক্র চালানোর মাধ্যমে C6H12O6, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি করে ফেলবে। তাহলে দেখো এইগুলো হচ্ছে তোমার কাজ, বইয়ে শাড়ি কেনার জন্য তুমি টাকা আর্ন করতেছো কীভাবে, এই ইলেকট্রনটা স্থানান্তরের মাধ্যমে। তাহলে দেখো কোথায় ছিল সূর্য, সেই সূর্য শক্তিকে কাজে লাগিয়ে ওই ইলেকট্রনটা এইবার এই সাইডে গিয়ে সে বিজারিত করলো এটাকে, এটাও কিন্তু একটা শক্তি। তাই এই NADPH আর ATPকে অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয় বা আত্মীকরণ শক্তি। কেন? কারণ এই টাকা দিয়েই সে কেলভিন চক্রে গিয়ে খাবার কিনবে। কী খাবার? বা বইয়ের শাড়ি কিনবে। শাড়ির নাম কি? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, কমেন্ট করেছো, ভেরি গুড। 15 মিনিট ব্রেক দেন ভাইয়া। আচ্ছা, যা আমাদের ক্লাস প্রায় শেষ। হ্যাঁ, ব্রেক এখন যদি দিই তাহলে, আর সক্রিয়টা জাস্ট একবার বলবো, তোমরা দেখবে একটা দুইটা ছক পাবা। হ্যাঁ, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 এর একটা ছক পাবা। হ্যাঁ, এইখানে আমাদের পরীক্ষা কিন্তু সালোক সংশ্লেষণের আগ পর্যন্ত হবে। সো আমরা চক্রীয়টা যদি একবার পড়াই দিই, আর মাত্র 2 মিনিট, হ্যাঁ, চক্রীয়টা মাত্র 2 মিনিটে পড়াই দিব, শেষ আমাদের ক্লাস, আর কিছু লাগবে না। আর একটা ছক পড়বা, সেটা হচ্ছে তোমার চক্রীয় অচক্রীয়র ভিতরে ছক। এই দুইটা ছক দেখবা তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। তুমি বলবো যে ভাই আমার যা আজকে উপকার করলেন, আমি জীবনে আপনাকে ভুলবো না। এই চক্রীয় অচক্রীয় ফটোফসফোরেশন আর ফটোসিস্টেম 1 আর 2, এই দুইটা দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন অনের ভিতরে ফিরে যাব, চক্রীয়র ভিতরে ফিরে যাব। চক্রীয় কই? চক্রীয় এটা মানে পুরাতন বই। চক্রীয় কই? এই যে চক্রীয়। এই দেখো, এই জিনিসটা খেয়াল করে দেখো, এখানে মানে চক্রাকারে ঘুরবে ইলেকট্রনটা। দেখো এ কিন্তু অংশগ্রহণ করতেছে না, এখানে অংশগ্রহণ করতেছে দেখো এই ফটোসিস্টেমটা, মানে অন অংশগ্রহণ করতেছে। তাহলে চক্রীয় ফটোফসফোরেশনে 1 না 2 অংশগ্রহণ করে বলো? ওই ছকের ভিতরে দেখবে এইভাবে লেখা আছে, দেখো 1 অংশগ্রহণ করতেছে, এই দেখো বাদ, 2 কিন্তু বাদ। এখান থেকে একটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো, হয়ে ফেরিডক্সিনের কাছে গেল। ফেরিডক্সিন সে কাকে দিবে? প্লাস্টোকুইনকে দিল। প্লাস্টোকুইন আবার সাইটোক্রোম F আবার প্লাস্টোসায়ানিন আবার ফটোসিস্টেম 700কে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে কি কোনো ইলেকট্রন ঘাটতি হলো? আমার কাছে 2 টাকা আছে, সেই 2 টাকা আমি ওকে দিলাম, ও ওকে দিল, ও আমাকে দিল, তাহলে আমার কাছে কোনো ঘাটতি পড়েনি টাকা। ফলে আমাকে ইলেকট্রন সরবরাহের জন্য কোনো পানিকে ভাঙতে হচ্ছে না, যে পানিটা ভেঙে আমাকে একটা ইলেকট্রন দিবে। এইবার মনে করো অচক্রীয়, আমি ওকে 2 টাকা দিলাম, ও 2 টাকা দিয়ে খাবার খেয়ে ফেলাইছে, তাহলে আমার কাছে টাকা কিন্তু ঘাটতি পড়েছে। সেই টাকা পূরণের জন্য আমি কিন্তু ব্যাংক থেকে ধার নেব বা পানি থেকে ধার নেব, পানি ভাঙনের মাধ্যমে। তাহলে এখানে কি পানি ভাঙবে? তুমি কনফিডেন্সের সাথে অ্যান্সার করো, এখানে পানি ভাঙবে না, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে না। এবং এই হাইড্রোজেনগুলো দেখো এই সাইডে চলে যাচ্ছে। কেন? কারণ এই সাইডে বেশি পরিমাণে হাইড্রোজেন অলরেডি আছে, থাকার কারণে দেখো এটিপি তৈরি হচ্ছে। এখানে কোনো শক্তির তেমন মানে তারতম্য খুব একটা লাগছে না, শক্তি কিন্তু এখানে খুব একটা লাগে না। অচক্রীয় ফটোফসফোরেশনের মাধ্যমে কিন্তু খাদ্য তৈরি করে, এই কারণেই নিম্ন শ্রেণীর উদ্ভিদ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে বলো, লাস্ট যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ক্লাস শেষ। আমাদের সালোক সংশ্লেষণের আগ পর্যন্ত আমাদের পড়া। এইবার দিন আমরা কী পড়াবো? কেলভিন চক্র, C3 C4, এগুলো কেন পড়বো? কারণ এই যে আমরা কেলভিন চক্রে গেছে না, এই ATP আর NADPH, এটা কিন্তু আমাদের টাকা। এবার দিন কিন্তু বইয়ের জন্য শাড়ি কিনবো, বুঝতে পেরেছো? এইবার দিন এই টাকাকে কাজে লাগিয়ে আমরা শাড়ি কিনবো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমার, আমাদের মেইন গ্রুপে একটু রিভিউ দিও, আমাদের এতে ভর্তি চলছে, তোমরা ভর্তি হয়ে যাবা। আর সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা। নেক্সট ক্লাস 16 তারিখ দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।